আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা উদ্ভাসের যে কৃষিগুচ্ছ প্রশ্ন ব্যাংক আছে সেটার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার ভেক্টর, সেটা আজকে আমরা রিভিউ করব। তো আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। আচ্ছা, আমরা যদি প্রথম প্রশ্নে আসি, আমরা দেখতে পাই বলেছে দুটি বলের লব্ধির মান 2√37 নিউটন এবং 2√30 নিউটন যখন তারা যথাক্রমে 60 ডিগ্রি ও 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে। বল দুটি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধি কত নিউটন হবে? ঠিক আছে। এই প্রশ্ন সমাধান করার জন্য আহ, প্রশ্ন কিভাবে সমাধান করতে হবে সেটা আমরা দেখবো। এই প্রশ্নটা হলো আমরা লব্ধির যে সূত্রটা আছে, আর এর সূত্র, সেটা দিয়ে সমাধান করব। তো এই ক্ষেত্রে প্রথমে r1 = 2√37 ধরতে হবে। r1 = 2√37 ধরতে হবে এবং r2 = 2√13 ধরতে হবে। এবং এগুলোর জন্য কোণ আছে স্পেশাল, যেমন r1 এর জন্য 60 ডিগ্রি এবং r2 এর জন্য 120 ডিগ্রি। ধরে তারপর p² + q² এর মান বের করতে হবে আমাদের। সেখান থেকে বের করে 90 ডিগ্রিতে লব্ধির যে সূত্রটা সেটা প্রয়োগ করে তারপর আমাদেরকে মানটা বের করতে হবে। তো আমরা দেখি কিভাবে সমাধান করব। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখে নিই r1 এর মান কি। r1 এর মান হলো 2√37 এবং r2 এর মান হলো 2√13। ঠিক আছে। এর মধ্যে θ1 এর মান হলো 60 ডিগ্রি এবং θ2 এর মান হলো, আচ্ছা আমরা এখানে থিটা লিখেছি, থিটা না লিখে আলফা লিখছি, তাহলে বেটার হয় কারণ সূত্রে আলফা ইউজ হয়। আচ্ছা, তাহলে α1 = 60 ডিগ্রি, α2 = 120 ডিগ্রি। ঠিক আছে। এটা আমরা উদ্দীপক থেকে বা মানে এমসিকিউ প্রশ্ন থেকে পেলাম। আমরা যদি এখন নেক্সটে দেখি, আচ্ছা আমরা লিখতে পারি লব্ধির সূত্র অনুযায়ী r1² = p² + q² + 2pq cos আলফা, আলফা 1, cos আলফা 1। r1 এর মান আমরা কি দেখেছি, 2√37, তাই না? 2√37 হোল স্কয়ার ইকুয়াল টু p² + q² + 2pq cos, এটা হবে 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, এখন 2√37 এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে হবে হলো 4 × 37 = p² + q² + 2pq ইন্টু হাফ। হাফ কেন হবে? কারণ cos 60 এর মান হাফ আমরা জানি। তাহলে হাফ আর 2 কাটা যাবে, আর এখানে 4 × 37 গুণ হয়ে হবে হলো 8 আর 148 ইকুয়াল টু p² + q² + pq। ঠিক আছে। এটা আমরা ফার্স্ট কন্ডিশনটা পেলাম, আমাদের প্রথম শর্ত। আমরা 1 দিয়ে চিহ্নিত করব। এবার আমরা দ্বিতীয় শর্তটা দেখি, দ্বিতীয় কেস, সেটা হলো r2²। r2² ইকুয়াল টু কি হবে? p² + q² + 2pq cos আলফা 2। ঠিক আছে। r2² মান আমরা কত দেখেছি? r2² মান আমরা দেখেছি এই যে 2√13। ঠিক আছে। আর আলফা 2 এর মান হলো 120 ডিগ্রি। আচ্ছা, তাহলে 2√13 হোল স্কয়ার ইকুয়াল টু p² + q² + 2pq cos 120 ডিগ্রি। ঠিক আছে। 2√13 কে স্কয়ার করলে হয় হলো 4 × 13 ইকুয়াল টু p² + q² মাইনাস আসবে এখানে, কারণ আমরা জানি cos 120 ডিগ্রি এর মান হলো -হাফ। ঠিক আছে। তাহলে 2pq ইন্টু -হাফ, এই মাইনাস হাফ আর এই যে সামনে যে প্লাস আছে এই দুইটা মিলে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা 2pq ইন্টু হাফ
আচ্ছা, এখানে আবার 2 আর 2 কাটা যাবে। 2 আর 2 কাটা গেলে আমরা আলটিমেটলি কি পাই? দ্বিতীয় শর্ত, সেটা হলো 2 হবে 52, 52 ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস পি কিউ। ঠিক আছে, আগেরটা ছিল প্লাস পি কিউ, এটা মাইনাস পি কিউ। এটা হলো আমাদের দ্বিতীয় শর্ত। তো এবার আমরা কি করব? এবার আমরা দুইটা শর্তকে যোগ করে দিব, মানে 1 আর 2 যোগ করব। আচ্ছা, আমরা 1 প্লাস 2 করে কি পাই? প্লাস 2 করলে আমরা কি পাবো? এই যে 1 এর ক্ষেত্রে ছিল হলো, মার্ক করি, 1 এর ক্ষেত্রে ছিল হলো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস পি কিউ, আর 2 এর ক্ষেত্রে হলো পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস পি কিউ। তাহলে উভয় পক্ষ যোগ করলে কি পি কিউ কাটা যাবে, তাই না? প্লাস আর মাইনাস যেহেতু আছে, তাহলে পি কিউটা দুইবার থাকবে, তাই না? তাহলে দুইবার থাকলে কি হবে? 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাই না? এটা ইকুয়াল টু কি হবে? এই যে উপরে 148 আর নিচে যে 52, এই দুইটা যোগ হবে। তো 148 আর 52 যোগ হলে কত হয়? 200। ঠিক আছে, আচ্ছা, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু কত হবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু হবে হলো 100। ঠিক আছে, এখন আমরা যে শর্ত চেয়েছে সেটাই যাই। আমাদের যে মানে প্রশ্নে যে শর্তটা চেয়েছে সেটা হলো বল দুটি 90 ডিগ্রি কোণে থাকলে ক্রিয়া করলে লব্ধি কত হবে। তাহলে আমাদের এখানে এখন আলফা 90 ডিগ্রি ধরতে হবে। তাহলে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে, সেটা 90 ডিগ্রি, আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে কি হবে? আর প্রাইম হোল স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq। এখানে এখন আলফার জায়গায় কি বসবে? cos 90 ডিগ্রি বসবে। ঠিক আছে, cos 90 ডিগ্রি, আমরা জানি cos 90 ডিগ্রির মান 0, তাই না? তাহলে আলটিমেটলি এই আর প্রাইম হোল স্কোয়ারের মান কি আসবে? আসবে হলো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাই না? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান কিন্তু আমরা কিছু আগে বের করছি, 100। এই যে এখানে বের করেছি আমরা, সেটাই এখন এখানে বসায় দিব। তাহলে আর প্রাইম হোল স্কোয়ারের মান কি? আর প্রাইম হোল স্কোয়ারের মান হলো 100। তাহলে আর প্রাইমের মান কত? আর প্রাইমের মান হলো √100, যার মানে হলো 10। ঠিক আছে, 10 নিউটন। তাহলে অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে হলো 10 নিউটন। আমাদের অ্যান্সার হবে হলো 10 নিউটন। তো আমরা যদি এখন প্রশ্নে আসি, যে ডি নাম্বার অপশনে 10 আছে, তাহলে ডি নাম্বার অপশনটা হবে হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, এখন আমরা 2 নাম্বার প্রশ্নে যাব। 2 নাম্বার প্রশ্নে বলেছে 10 নিউটন মানের একটি বল অন্য একটি অজানা বলের সাথে 120 ডিগ্রি কোণে আনত। বল দুটির লব্ধি অজানা বলের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থিত, অজানা বলটির মান কত? আচ্ছা, এইটা আমাদের বের করতে হবে হলো ওই যে একটা সূত্র আছে না, লব্ধির সূত্র, সেটা দিয়ে, মানে লব্ধির যে কোণ নির্ণয় করে সেটা সূত্র। আচ্ছা, তো আমরা সূত্রটা একটু দেখে নিই। সূত্রটা হবে হলো, আমরা জানি একটা সূত্র আছে, সেটা হলো পি সরি পি কস না, পি সাইন, পি সাইন আলফা ডিভাইডেড বাই কিউ প্লাস পি কস আলফা ইকুয়াল টু টেন থিটা। এই সূত্রটা আমরা কম বেশি সবাই জানি। আমরা এই সূত্রটার ব্যাখ্যাটা একটু আস্তে করে দেখে নিই। ব্যাখ্যাটা হলো এরকম, এই যে দুইটা বল কাজ করছে, এটা যদি কিউ হয়, এটা যদি পি হয়, ঠিক আছে? ধরলাম লব্ধি এই যেটা, আচ্ছা লব্ধিটা আমরা অন্য কালিতে দেখি, ধরলাম লব্ধিটা এটা আর, ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে মাঝখানে কোণটা, এটা হলো আলফা, এই যে কিউ এর সাথে যে আর এর উৎপন্ন কোণ, এটা হলো থিটা। ঠিক আছে, তার মানে থিটা কি? থিটা হলো মানে এই যে এখানে যে মানে ভেক্টর রাশিটা আছে কিউ, কিউ এর সাথে যে উৎপন্ন কোণ লব্ধির, সেটা হলো আমাদের থিটা। ঠিক আছে, থিটা। তাহলে আচ্ছা, থিটাটা মিস হয়ে গেল, থিটা, হ্যাঁ। আর আলফাটা কি? আলফাটা হলো পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। ঠিক আছে, তাহলে সূত্রটা আমরা কেমন জানি? যার সাথে অ্যাঙ্গেল সে হলো নিচে একা থাকবে। ঠিক আছে, যার সাথে অ্যাঙ্গেল, এখানে আমরা দেখতে পাচ্ছি কিউ এর সাথে কিন্তু থিটা অ্যাঙ্গেলটা কার সাথে আছে? কিউ এর সাথে আছে, এই জন্য সূত্রে নিচে কিউ হলো একা আছে। ঠিক আছে, আর পির সাথে হলো সাইন আর কসে, কস গুণ হিসেবে আছে, আর সাইন আর কসের মধ্যকার যে কোণ, সেটা কোনটা হবে? সেটা হবে হলো পি আর কিউ এর মধ্যে যে আলফা কোণ আছে সেটা। ঠিক আছে, এটা হলো আমাদের লজিক।
এই সূত্রটা, আর আমরা এই সূত্রটাতে সলভ করব। তো এখন আমরা মানে ভ্যালুগুলো বসাই নেই বুক থেকে। তো আচ্ছা 10 নিউটন মানের একটা বল, আচ্ছা আমরা ধরলাম পি এর মান 10 নিউটন, আচ্ছা লালকালি, আমরা ধরলাম পি এর মান 10 নিউটন, পি ইকুয়াল টু 10 নিউটন। কিউ এর মান জানতে চেয়েছে, ঠিক আছে, কিউ এর মান জানতে চেয়েছে, পি ইকুয়াল টু ওয়াট। আচ্ছা আচ্ছা, এখানে বলছে 10 মানে একটি বল অন্য একটি অজানা বলের সাথে 120 ডিগ্রি কোণে আনত, এর মানে কি? আচ্ছা, এর মানে হলো আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি, ঠিক আছে, আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ইকুয়াল টু 120 ডিগ্রি। আর পরের লাইনে বলা আছে বল দুটি লব্ধি অজানা বলের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থিত, এর মানে কি? থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক আছে, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, তো এবার আমরা এই ভ্যালুগুলা সূত্রে বসায় দিয়ে আমরা কিছুক্ষণ আগে সূত্রটা দেখলাম, সেটা হলো পি সাইন আলফা ডিভাইডেড বাই কিউ প্লাস পি কস আলফা ইকুয়াল টু tan থিটা, ঠিক আছে। এই সূত্রে আমরা এখন জাস্ট মানগুলা বসাই দিব। আমরা আলফার মান দেখলাম কত, 120 ডিগ্রি, ঠিক আছে, আলফার মান আমরা দেখেছি 120 ডিগ্রি, আর পি এর মান আমরা এই যে দেখেছি, পি এর মান হলো 10 নিউটন, ঠিক আছে। তাহলে পি এর মান যদি 10 নিউটন হয় তাহলে উপরে হবে হলো 10 ইন্টু সাইন 120 ডিগ্রি, ঠিক আছে। আর নিচে কি হবে, কিউ প্লাস, নিচে হবে হলো কিউ প্লাস নিচে হবে হলো কিউ প্লাস 10 ইন্টু cos 120 ডিগ্রি, ঠিক আছে, cos 120 ডিগ্রি ইকুয়াল টু থিটা এর মান আমরা জানি 90 ডিগ্রি, তাহলে tan 90 ডিগ্রি। ওকে, আচ্ছা, তো এরপর আহ, আমরা জানি tan 90 ডিগ্রির মান কত, অসংজ্ঞায়িত, তাই না, মানে এটার মান অ্যাকচুয়ালি নির্ণয় করা যায় না। অসংজ্ঞায়িতকে আমরা অন্যভাবে কি হিসাবে লিখতে পারি, অসংজ্ঞায়িতকে আমরা অন্যভাবে লিখতে পারি 1/0 হিসেবে, ঠিক আছে। তাহলে tan 90 এর মান কত, 1/0 ইকুয়াল টু কি হবে, এই যে এই রাশিগুলো হবে 10 ইন্টু সাইন 120 ডিগ্রি ডিভাইডেড বাই কিউ প্লাস 10 ইন্টু cos 120 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এখন বজ্র গুণন হবে, বজ্র গুণন হবে নিচেরটার সাথে উপরেরটা গুণ, ঠিক আছে, এটা হলো বজ্র গুণন। আচ্ছা, বজ্র গুণন হওয়ার পর আমরা দেখতে পাই কি বাকি থাকবে, বাকি থাকবে হলো কিউ প্লাস 10 cos 120 ডিগ্রি ইকুয়াল টু 0, ঠিক আছে। কেন জিরো, কারণ এই যে বজ্র গুণন হয়ে এই যে এই সাইডটা জিরো হয়ে যাবে, ঠিক আছে, এই সাইডটা জিরো হয়ে যাবে। ওকে, তাহলে কিউ প্লাস 10 cos 120 ডিগ্রি ইকুয়াল টু 0। এখন আমরা জানি cos 20 এর মান কত, cos 20 এর মান হলো -হাফ, ঠিক আছে, তাহলে এটা হবে হলো 10 ইন্টু -হাফ ইকুয়াল টু 0। তাহলে এটা কি হবে, q ইকুয়াল টু কি হবে, q -5 ইকুয়াল টু 0, আলটিমেটলি q ইকুয়াল টু কত, q ইকুয়াল টু কত হবে 5, তাহলে অ্যান্সার হলো 5, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি প্রশ্নে আসি আমরা দেখতে পাই যে ডি নাম্বার অপশনে হলো 5 আছে, তাহলে ডি নাম্বার অপশনটা হবে হলো অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা 3 নাম্বার প্রশ্নে যাব। 3 নাম্বার প্রশ্নটা হলো একটা থিওরিটিক্যাল প্রশ্ন, ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে কোণ কত। এটা আমরা সবাই জানি, ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে কোণ হলো 180 ডিগ্রি, ঠিক আছে। এটা একটু আমরা চিত্রের মাধ্যমে একটু দেখে নিই। আচ্ছা, ধরি একটা ভেক্টর রাশি এদিকে ক্রিয়া করছে, ঠিক আছে, এদিকে আমরা লিখে দিলাম ক্রিয়া, এদিকে যদি ক্রিয়া করে আমরা অলওয়েজ জানি নিউটনের যে একটা সূত্র রয়েছে, থার্ড ল, সকল বস্তু একটি কি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, তাই না, সকল ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, এটা হলো নিউটনের তৃতীয় সূত্র। তাহলে সমান ও বিপরীত মানে কি, ক্রিয়া যেদিকে কাজ করে প্রতিক্রিয়া বলটা তার একদম এক্সাক্ট বিপরীত দিকে কাজ করবে, ঠিক আছে, এক্সাক্ট বিপরীত দিকে কাজ করবে, তাহলে এটা হলো প্রতিক্রিয়া, প্রতিক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, প্রতিক্রিয়া, তাহলে এর মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ হলো 180 ডিগ্রি, ঠিক আছে। আমরা তাহলে ভিজুয়ালি দেখে নিলাম মধ্যবর্তী কোণ হলো 180 ডিগ্রি, তাহলে এটার অ্যান্সার হবে সি, 180 ডিগ্রি, ঠিক আছে, 2 নম্বর অ্যান্সার হবে সি। আচ্ছা,
এবার যদি আমরা 3 নাম্বারে আসি তাহলে দেখতে পাই তাহলে দেখতে পাই আচ্ছা 1 মিনিট, এখানে একটা ভুল আছে, সেটা হলো এই প্রশ্নটা কিন্তু অ্যাকচুয়ালি 2 নাম্বার না, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে না কেন? আচ্ছা 1 মিনিট, একটু প্রবলেম হয়েছে। আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু অ্যাকচুয়ালি 2 নাম্বার না, এটা অ্যাকচুয়ালি 3 নাম্বার। এখানে একটু রাইটিং মিস্টেক হইছে এই ইয়ের মানে বইয়ে, ঠিক আছে? আর এটা হলো 4 নাম্বার, ঠিক আছে? এটা হলো 5 নাম্বার। তো আমরা একটু মাথায় রাখবো। আচ্ছা, তো 3 নাম্বারটা শেষ। এবার যদি আমরা 4 নাম্বারটা দেখি তাহলে হলো দুটি বলের লব্ধির মান 40 নিউটন। বল দুটির মধ্যে ছোট বলটির মান 30 নিউটন এবং এটি লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে। বড় বলটির মান কত? ঠিক আছে, এখানে দুইটা বলের লব্ধির মান দেওয়া আছে, মানে আর দেওয়া আছে। আর হলো 40 নিউটন। বল দুটার মধ্যে ছোট বলটার মান আছে, ছোট বলটাকে আমরা পি ধরলাম। পি এর মান দেওয়া আছে 30 নিউটন এবং এটা লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে। আচ্ছা, তাহলে লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে এর মানে কি? লব্ধি বল আর পি এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু কি দেওয়া আছে? 90 ডিগ্রি, ঠিক আছে? বরাবর ক্রিয়া করে। বড় বলটির মান কত? আচ্ছা, বড় বলটির মান মানে কি? মানে কিউ এর মান জানতে চাইছে, হ্যাঁ? আর যদি আমরা বের করি, আমরা আমরা একটা মানে এটা অনেকভাবে সলভ করা যায়। আমরা যদি শর্টকাট যেটা সেটা যদি দেখি, সেটা হলো একটা ত্রিভুজের মাধ্যমে, ঠিক আছে? ফার্স্টে আমরা একটা মানে চিত্র অঙ্কন করব। সেই চিত্র অঙ্কনের মাধ্যমে হলো আমরা বুঝতে পারবো চিত্র, ঠিক আছে? এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ধরলাম এখানে। পি আমরা যদি পি কে ধরি, ঠিক আছে? পি কে আমরা এখানে অজানা মানে ছোট বলটা যেটা 30 নিউটন সেটাকে আমরা পি ধরেছি, ঠিক আছে? পিটা কাজ করছে কত? পিটা আমরা যদি ধরি যে পি ইকুয়াল টু 30 নিউটন এই বরাবর কাজ করছে, পি ইকুয়াল টু 30 নিউটন এক্স অক্ষ বরাবর কাজ করছে, ঠিক আছে? এক্স অক্ষ বরাবর কাজ করলে আমরা কিন্তু দেখছি যে লব্ধির লম্ব বরাবর ক্রিয়া করে, তাই না? তাহলে যদি মানে পি এর পি এর লম্ব হবে তাহলে লব্ধি, এটা আমরা বুঝতে পারতেছি। এর মানে কি? এই যে এটা হবে হলো লব্ধি আর, ঠিক আছে? মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এর মানে কি? এর মানে যে আরেকটা বল কিউ সেটা এই বরাবর কাজ করবে, তাই না? কিউটা এই বরাবর কাজ করবে। আচ্ছা, তো এবার আমরা একটা জিনিস লক্ষ্য করি। আমরা কিন্তু চাইলেই এই যে যে এখানে যারা ইটা আছে এই বাহুটা কিন্তু পি ধরা যায়, ঠিক আছে? আমরা জানি মানে ত্রিভুজে এটা কিন্তু একটা সামান্তরিক হবে। আমার চিত্রটা যদিও ছোট বড় হয়েছে, মানে যদিও ছোট বড় হয়েছে, এটা যেহেতু একটা সামান্তরিক হবে, আমরা জানি সামান্তরিক বিপরীত বাহুর সমান। তাহলে এই বাহুর বিপরীত বাহু কিন্তু এইটা, ঠিক আছে? এই বাহুর বিপরীত বাহু কিন্তু এইটা। তাহলে এটাও যা, এটাও কিন্তু তাই হবে, ঠিক আছে? আমরা বুঝতে পারলাম। তাহলে এই যে যে এই বাহু, এই বাহুটাকে আমরা কি ধরতে পারি? পি ধরতে পারবো, ঠিক আছে? পি ধরতে পারবো। তাহলে পি যদি ধরি আমরা, তাহলে এখান থেকে আমরা কিন্তু যে ইয়ার সূত্র আছে, পিথাগোরাসের উপপাদ্য আছে, সেটা ডাইরেক্ট লিখে দিই। সেটা থেকে আমরা আর কি অ্যান্সারটা বের করব। সেটা হলো কিউ স্কোয়ার ইকাল টু পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ঠিক আছে? অতিভুজ স্কোয়ার ইকাল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, হ্যাঁ? বেসিক্যালি এই সূত্রটাই। আচ্ছা, এখানে কিন্তু আমরা কিউ এর মান বের করবো। তাহলে কিউ এর মান কি হবে? কিউ এর মান হবে হলো রুট ওভার পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ঠিক আছে? এখানে আমাদের পি স্কোয়ারের মান, পি এর মান আমরা জানি 30 নিউটন, 30 স্কোয়ার হবে প্লাস আর এর মান কত দেওয়া আছে? লব্ধির মানটা দেওয়া আছে হলো 40 নিউটন, এই যেখানে দেওয়া আছে 14 নিউটন, ঠিক আছে? তাহলে লব্ধি একটু ডানে যাই। আচ্ছা, লব্ধি হবে 14 নিউটন, তাহলে 40 স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা স্কোয়ার করি কত আসবে? 3 তিরিক্ষে 9, ডাবল 0, 900 প্লাস 1600, ঠিক আছে? টোটাল কত আসবে? 2500, 2500 আসবে। এখন রুট ওভার 25 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা পাবো হলো 50, ঠিক আছে? 50 নিউটন। 2500 কে রুট ওভার করলে আমরা পাবো 50 নিউটন। তাহলে এটাই হলো অ্যান্সার। 50 নিউটন হলো অ্যান্সার। তাহলে আমরা এখানে এই যে সি নাম্বার অপশনে দেখতে পাচ্ছি, আচ্ছা এখানে সি নাম্বার অপশন আমরা দেখতে পাচ্ছি 50 নিউটন আছে, ঠিক আছে? তাহলে হলো সি হবে হলো অ্যান্সার। ওকে, 1 মিনিট, একটু অ্যালাইনমেন্টের প্রবলেম হয়েছে এখানে। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার। আমরা 2 নাম্বারটার আমরা একটু অপশনগুলো দাগিয়ে নিই। সেটা হলো ওগুলো আমরা একটু দাগিয়ে নিই। হ্যাঁ,
আচ্ছা এটা আমরা এটা ৩ আমি কিন্তু বলে নিয়েছিলাম এটা ২ না, এটা হলো ৩ নাম্বার প্রশ্ন, এটা ৩ না, এটা হলো ৪ নাম্বার প্রশ্ন, এটা ৪ না, এটা হলো ৫ নাম্বার প্রশ্ন। ঠিক আছে? আমরা এক বাড়িয়ে নিব। আর ৪ নাম্বার প্রশ্ন এই যে এটার অ্যান্সার হবে হলো সি। ঠিক আছে? ৫০ নিউটন। এটা আমরা দেখলাম কেবল। আচ্ছা এবার যদি আমরা ৫ নাম্বার প্রশ্নে যাই, এখানে বলা আছে দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল। আচ্ছা এদের লব্ধির মান যেকোনো একটি ভেক্টরের মানের সমান। আচ্ছা ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত? আচ্ছা এখানে বলছে দুটি সমমানের ভেক্টর মানে কি আমরা যদি ধরি একটা ভেক্টর মান পি তাহলে আরেকটা ভেক্টরের মানও কি পি। ঠিক আছে? পি ইকুয়াল টু পি। দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল। আচ্ছা এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান। ভেক্টর ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত? আচ্ছা আমরা কিন্তু এখান থেকে দেখতে আচ্ছা আমরা এই ম্যাথটা একটু মানে চিত্রটার মাধ্যমে বোঝার চেষ্টা করি। সেটা হলো ধরলাম এই যে একটা বল পি, এই যে আরেকটা বল পি। ঠিক আছে? দুইটাই পি। এখন দুইটা এই যে একটা কমন বিন্দুতে ক্রিয়া করছে। ঠিক আছে? কমন বিন্দুতে ক্রিয়া করার পর এটার যে লব্ধি, সেই লব্ধির মানটাও পি হয়েছে। ঠিক আছে? এটা কিন্তু একটা কাল্পনিক চিত্র, এটা কিন্তু অ্যাকচুয়াল চিত্র না, কারণ এখানে কোণ টোন ঠিক নাই। ঠিক আছে? কোণ টোন ঠিক নাই, আমরা জাস্ট একটা কল্পনা হিসাবে আর কি চিত্রটা দেখতেছি। আচ্ছা তাহলে প্রথম ভেক্টরটার মানও পি, দ্বিতীয় ভেক্টরটার মানও পি, এবং এদের যে লব্ধি সে লব্ধিটার মানও পি। ঠিক আছে? এই যে এখানে লব্ধি আর ইকুয়াল টু পি। ওকে। আচ্ছা তাহলে ভেক্টর দুটার মধ্যবর্তী কোণ। আচ্ছা আমরা এখন ভেক্টরের যে সূত্রটা আছে, আবার এখানে বেশিরভাগ ম্যাথ গুলোই হলো ভেক্টরের যে লব্ধির সূত্র সেটার মাধ্যমে। ঠিক আছে? আমরা জানি ভেক্টর লব্ধির সূত্র কি, আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। আমাদের এখানে আচ্ছা আলফাটা আমরা একটু রেড কালারে লিখি, লাল কালারে, কারণ আলফাটা আমরা এখানে বের করব। ঠিক আছে? আচ্ছা এখানে আমরা কিছুক্ষণ আগে চিত্রের মাধ্যমে দেখেছি, সেটা হলো সেটা হলো লব্ধির মান এবং যে ভেক্টর গুলো আছে সেগুলোর মান কিন্তু সমান। এর মানে কি আর ইকাল টু পি ইকাল টু কিউ ইকাল টু কি হবে? পি হবে। ঠিক আছে? তিনটা তিনটা রাশিরই মান সমান। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? আমরা যদি মান বসাই তাহলে লিখতে পারি পি স্কোয়ার ইকাল টু পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, মানে কি আর স্কোয়ার আর টি স্কোয়ারের বদলে আমরা পি স্কোয়ার বসাই দিলাম, আর এখানে 2p স্কোয়ার হবে। কেন? কারণ এই কিউ এর বদলে যদি আমরা পি বসাই, কিউ এর বদলে যদি আমরা পি বসাই, এই পি আর এই আগের পি, দুই পি মিলে পি স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো সেটার বদলে আমরা এখানে পি স্কোয়ার লিখলাম, আর কস আলফা, আলফাটা হলো আমরা বের করব। ঠিক আছে? তাহলে এটা কি হবে? এখানে হবে হলো পি স্কোয়ার ইকুয়াল টু 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কস আলফা। ঠিক আছে? আচ্ছা তাহলে এটাকে যদি আমরা মানে 2p স্কোয়ার কস আলফাকে যদি বাম পক্ষে রাখি আর এটাকে ডান পক্ষে নিয়ে যাই তাহলে কি হবে? মাইনাস পি স্কোয়ার। ঠিক আছে? মাইনাস পি স্কোয়ার। তাহলে কস আলফা ইকাল টু কি হবে? কস আলফা ইকাল টু হবে হলো মাইনাস পি স্কোয়ার ডিভাইডেড বাই 2p স্কোয়ার। এটাকে আমরা আরেকভাবে কি লিখতে পারি? আরেকভাবে আমরা লিখতে পারি মাইনাস হাফ। ঠিক আছে? মাইনাস হাফ। আর আমরা জানি মাইনাস হাফ মানে আলফা ইকাল টু যদি আমরা লিখি তাহলে কি লিখবো? কস ইনভার্স মাইনাস হাফ। কস ইনভার্স মাইনাস হাফ এর মান কত? 120 ডিগ্রি। ঠিক আছে? 120 ডিগ্রি হলো আমাদের অ্যান্সার। তাহলে আহ এই 5 নাম্বার প্রশ্নের অ্যান্সার হবে হলো এ। ঠিক আছে? এতে যেহেতু 120 ডিগ্রি আছে, এ হবে হলো অ্যান্সার। আচ্ছা তাহলে আমরা এই প্রশ্নের সমাধানটা দেখলাম। এবার আমরা 6 নাম্বার প্রশ্নে যাব। আমি আবার বলে নিচ্ছি, এখানে এই যে যে নাম্বারিং গুলা কিন্তু ভুল হয়েছে। ঠিক আছে? একটা নাম্বার মিস হয়ে যাওয়ার কারণে সবগুলা এক করে মানে কমে গেছে। ঠিক আছে? এখানে 5 মানে এটা 6 নাম্বার প্রশ্ন, 6 মানে 7 নাম্বার প্রশ্ন। ঠিক আছে? এটা আমরা একটু খেয়াল রাখবো। তাহলে যদি মানে 6 নাম্বার প্রশ্নে আমরা যাই তাহলে লেখা আছে যদি এ ভেক্টরের মান 3xyz i ক্যাপ প্লাস 2xy স্কোয়ার জে ক্যাপ মাইনাস এক্স স্কোয়ার ওয়াই জেড কে ক্যাপ হয়, তবে 1,1,-1 এই বিন্দুতে, মানে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভেক্টর অপারেটরের সাথে এ ভেক্টরটা ডট গুণন আকারে আছে। ঠিক আছে? স্কেলার গুণন আর কি। হ্যাঁ, এই স্কেলার গুণনকে আমরা কি হিসাবে মানে কি হিসাবে চিহ্নিত করতে পারি? স্কেলার গুণন কিন্তু আমরা জানি এটা হলো মানে গ্রেডিয়েন্ট। ঠিক আছে? কোন একটা ভেক্টরের স্কেলার গুণন যদি এমনি ডট গুণন থাকে সেটা হলো গ্রেডিয়েন্ট। ঠিক আছে? তো এখানে হলো বেসিক্যালি মানে গ্রেডিয়েন্ট যে সেটার মানটা জানতে চাইছে। তো আমরা এটা আমরা সলভটা দেখি।
ভেক্টর অপারেটর ইনটু এ ভেক্টর, ঠিক আছে, ইকুয়াল টু এই ভেক্টরটার মান আগে আমরা আগে এই ভেক্টরটার মানটা লিখে নিই, কারণ মানটা অনেক ভালোই বড়। আচ্ছা, এই ভেক্টরের মান কত? এই ভেক্টরের মান হলো 3xyz i ক্যাপ প্লাস 2xy স্কোয়ার জে ক্যাপ মাইনাস এক্স স্কোয়ার ওয়াই জেড কে ক্যাপ, ঠিক আছে। আচ্ছা, এইটা এইটা ডট গুণন করতে হবে আমাদেরকে। আমরা কিন্তু জানি যে ভেক্টরের যে মানে একটা বেসিক কথা বলে নিই আগে এই ম্যাথটা করার আগে, সেটা হলো ভেক্টর রিলেটেড যে মানে এই মানে কৃষিগুচ্ছ যে ম্যাথগুলো আসে সেগুলো অ্যানালিসিস করে দেখা যায় যে বেশিরভাগই হলো লব্ধির সূত্র। তারপর যে ওই যে কোণের সূত্র আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে tan থিটা ইকুয়াল টু পি সাইন আলফা ডিভাইডেড বাই কিউ প্লাস পি কস আলফা, ঠিক আছে, এরকম কোণ কোণ নির্ণয়ের সূত্র, অথবা এই যে ভেক্টরের যে তিন প্রকারের যে গুণন মানে তিন প্রকারের অ্যাপ্লিকেশন আছে সেটা কি, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স আর কার্ল। হ্যাঁ, এই তিনটা, আর মাঝে মাঝে আসে হলো একক ভেক্টর বা ওই যে ক্রস গুণন, ডট গুণন, এসব, ঠিক আছে। বেসিক্যালি এইসব থেকে ঘুরায় ফিরে আসে প্রশ্ন, একটু মাঝে মাঝে প্যাস্টেজ দেয়, আবার মাঝে মাঝে একদম সোজা সরল সরল সহজ প্রশ্ন দেয়। তো অত হার্ড না আর কি, একটু মানে মনোযোগ দিলে পারা যায়। আচ্ছা, তো আমরা এখন প্রশ্নে ফেরত আসি। তাহলে ভেক্টর অপারেটর আর এ ভেক্টরটা ডট গুণন, এটা আমাদের বের করতে হবে। ভেক্টর অপারেটর আমরা কিন্তু জানি সবাই, ভেক্টর অপারেটর কি। ভেক্টর অপারেটরটা আমি লিখছি এখন। আচ্ছা, এটা কিন্তু জে ক্যাপ, ঠিক আছে, এটা জে ক্যাপ প্লাস ডেল ওয়াই, আর এটা হলো কে ক্যাপ, ঠিক আছে, কে ক্যাপ। আচ্ছা, এটার সাথে কি গুণ থাকবে? এটার সাথে ডট গুণ থাকবে হলো এই যে পুরা রাশিটা, পুরা রাশিটা আমরা লিখে নিই 3xyz i ক্যাপ প্লাস 2xy স্কোয়ার জে ক্যাপ মাইনাস স্কোয়ার ওয়াই জেড কে ক্যাপ, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আমরা একটু উপর থেকে আর কি ম্যাথটা করি, যেহেতু ম্যাথটা ভালোই বড় আর কি। আচ্ছা, তাহলে এখন যদি আমরা জানি ডট গুণনে কিন্তু আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ যা আছে এগুলা কিন্তু গুণ হবে না, এগুলোর যে সহগগুলো আছে এগুলো ডাইরেক্ট গুণ হবে। তাহলে কি হবে? এটার সাথে কি গুণ হবে? এটার সাথে গুণ আচ্ছা, আমরা একটু জুমই করি কারণ লেখা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা ডাইরেক্ট লিখে দেই, সেটা হলো এটার সাথে কি গুণ হবে, পরের মেন যে রাশিটা আছে সেটার সহগ, ঠিক আছে, 3xyz। হ্যাঁ, 3xyz গুণ হবে, তারপরে রাশিটার সাথে কি গুণ হবে, ডিডি ওয়াই এর সাথে কি গুণ হবে, গুণ হবে হলো 2xy স্কোয়ার, ঠিক আছে, 2xy স্কোয়ার। আচ্ছা, তৃতীয় রাশিটার সাথে কি গুণ হবে, প্লাস ডিডি ওয়াই ইন্টু কি এক্স স্কোয়ার ওয়াই জেড। আচ্ছা, এখানে কিন্তু মাইনাস হবে, হ্যাঁ বাইরে মাইনাস আছে যেহেতু মাইনাস হবে। কি রাশি হবে এখানে, এক্স স্কোয়ার ওয়াই জেড, স্কোয়ার ওয়াই জেড। হুম, এখন এখানে কিন্তু বেসিক যে ডিফারেন্সিয়েশনের রুল সেটা কাজ করবে। তাই ডিডিএক্স কে মানে 3xyz কে যদি আমরা ডিডিএক্স করি কি হবে, 3yz, তাই না, 3yz হবে, 3yz প্লাস ডিডি 2xy স্কোয়ার কে যদি আমরা ডিডি ওয়াই করি তাহলে কি হবে, 4x হবে, ঠিক আছে। বেসিক যে ডিফারেন্সিয়েশন সেটা অ্যাপ্লাই করছি, এটা আর আমি এক্সপ্লেন করলাম না, কারণ এর বেসিক ডিফারেন্সিয়েশন আশা করি সবাই জানার কথা এই মুহূর্তে, মানে কেউ পারে না এমন আশা করি নাই। তো থার্ড যে রাশি সেটা হলো এক্স স্কোয়ার ওয়াই জেড। তো এটা যদি আচ্ছা, এখানে আমি ভুলে ওয়াই লিখছি, এটা জেড হবে, ঠিক আছে, এটা জেড হবে। আচ্ছা, এক্স স্কোয়ার ওয়াই জেড কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি জেড এর সাপেক্ষে তাহলে কি পাবো, তাহলে পাবো হলো এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। এবারে রাশিটা পেলাম, এবারে রাশিটাকে আমি কি করব, আমার কিন্তু এই প্রশ্নে কিন্তু একটা এই যে বিন্দু বলা ছিল, ঠিক আছে। এখন এই বিন্দুগুলা থেকে আমরা জানতে মানে বুঝতে পারি এক্স ইকাল টু ওয়ান হবে, ওয়াই ইকাল টু হবে হলো ওয়ান,
আর জেড ইকুয়াল টু হবে হলো -1। ঠিক আছে, এই মানগুলো আমরা এই রাশিতে বসাই দিব। তাহলে ওয়াই ইকুয়াল টু কি হবে, ওয়াই ইকুয়াল টু হবে হলো 1, 3 ইন্টু 1 ইন্টু জেড এর মান কত, -1, তাহলে -1 প্লাস 4x, তাহলে 4 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, তাহলে এক্স স্কোয়ার কত, 1 ইন্টু ওয়াইও হলো 1। ঠিক আছে, এটা এই রাশিটাকে যদি আমরা আলটিমেটলি লিখি কি আসবে, -3 প্লাস 4 -1। ঠিক আছে, তাহলে এটা আলটিমেটলি কি আসে, -4 প্লাস 4, এর মান কত আসবে, 0। ঠিক আছে, আসবে 0। তাহলে 5-এর অ্যান্সার কত হবে, 5-এর অ্যান্সার হবে হলো, আচ্ছা আমরা এইগুলো একটু পরিষ্কার করে নিই। 5-এর অ্যান্সার হবে হলো ডি। ঠিক আছে, 5-এর, এই যে কারণ ডিতে 0 আছে, 5-এর অ্যান্সার হবে ডি। আচ্ছা, সরি 5 না, 6-এর অ্যান্সার আর কি, আমারও ভুল হচ্ছে, ক্ষমা প্রার্থী। আচ্ছা, তো এটা হলো 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন আমরা যদি দেখি, দেওয়া আছে সি ইকুয়াল টু এ ক্রস বি এবং ডি ইকুয়াল টু বি ক্রস এ, তাহলে সি ও ডি এর মধ্যকার কৌণিক অবস্থান হবে। আচ্ছা, এটা হলো যে ভেক্টরের ক্রস গুণন, এই যে ক্রস গুণন থেকে একটা প্রশ্ন এসে গেছে, তো ভেক্টরের যে ক্রস গুণনের ডান হাতি স্ক্রুয়ের যে নিয়মটা আছে, সেটার যে বেসিক, সেটা অ্যাপ্লাই হবে এখানে। আচ্ছা, এখানে প্রথমে দুইটা ভেক্টর দেওয়া আছে, মানে দুইটা ভেক্টরের ক্রস গুণফল দেওয়া আছে। সেটা হলো, একটা হলো সি ইকুয়াল টু এ ক্রস বি। ঠিক আছে, আরেকটা হলো ডি ইকুয়াল টু বি ক্রস এ। ঠিক আছে, এখন এটা কিন্তু আমাদের থার্ড ডিমেনশনে চিন্তা করতে হবে, মানে ত্রিমাত্রিক তলে চিন্তা করতে হবে। আচ্ছা, ত্রিমাত্রিক তল কিন্তু এই যে এমন হয়। ঠিক আছে, এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, এটা হলো জেড অক্ষ। তো এ এ ভেক্টরটা আছে হলো এক্স অক্ষে, আমরা ধরি এ ভেক্টরটা আছে হলো এক্স অক্ষে, আর বি ভেক্টরটা আছে হলো ওয়াই অক্ষে। ঠিক আছে, ওয়াই অক্ষে। আচ্ছা, আর এই যে জেড, এখানে হলো আমাদের আসবে এই গুণফল যেগুলো, সেগুলো আসবে। আচ্ছা, ফার্স্টে যদি আমরা এ ক্রস বি ধরি, মানে সি ভেক্টর যেটা, সি ভেক্টর, ভেক্টর চিহ্ন হবে, হ্যাঁ সি ভেক্টর যেটা এ ক্রস বি এর, মানে এ আর বি এর ডট, মানে ক্রস গুণফল, সেটা কিন্তু এই দিকে থাকবে। কারণ কেন থাকবে, আমাদের ডান হাতের স্ক্রু নিয়মে কিন্তু যদি ভেক্টরটা এই যে এই দিকে যাবে, এ ক্রস বি যেহেতু হয়েছে, এ থেকে বি এর দিকে যাবে, এ থেকে বি এর দিকে হলে ভেক্টরের দিকটা কি থাকবে, উপরের দিকে। ঠিক আছে, মানে ধনাত্মক যে জেড অক্ষ বরাবর। ঠিক আছে, ধনাত্মক জেড অক্ষ বরাবর, এই যে ধনাত্মক জেড অক্ষ বরাবর থাকবে হলো আমাদের ভেক্টরটা। আচ্ছা, এই যে এইদিকে থাকবে হলো সি। ঠিক আছে, যেটা হলো ধনাত্মক জেড অক্ষ। তাহলে ডিটা কি হবে, ডিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বি ক্রসে, মানে উল্টা দিকে গিয়েছে, বি থেকে এর দিকে গিয়েছে, তাই না, বি থেকে এর দিকে গিয়েছে। তাহলে যদি এ থেকে বি এর দিকে গেলে গুণফলটা উপরের দিকে অবস্থিত হয়, ধনাত্মক জেড অক্ষের ধনাত্মক দিকে অবস্থিত হয়, তাহলে বি থেকে এর দিকে গেলে অবশ্যই উল্টা দিকে থাকবে, সেটা হলো এই দিকটা, ঋণাত্মক জেড অক্ষ। ঠিক আছে, তাহলে ডি ভেক্টরটা ঋণাত্মক জেড অক্ষে আছে। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, এই যে যে মধ্যবর্তী কোণ, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা স্ট্রেট লাইন, কিন্তু এটা স্ট্রেট লাইন হলে আমরা জানি কি, স্ট্রেট লাইন হলে কোণ হলো 180 ডিগ্রি। ঠিক আছে, 180 ডিগ্রি। তাহলে 7 নম্বর অ্যান্সার কি হবে, 7 নম্বর অ্যান্সার হবে হলো ডি, 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সি আর ডি, এই দুইটার, এই যে সি ও ডি এর মধ্যকার কৌণিক অবস্থান কত হবে, 180 ডিগ্রি। আচ্ছা, এবার যদি আমরা 8 নম্বর প্রশ্নে যাই, 8 নম্বর প্রশ্নে বলা আছে যদি এ ইকুয়াল টু আই ক্যাপ এবং বি ইকুয়াল টু জে ক্যাপ মাইনাস কে ক্যাপ হয়, তাহলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত। আচ্ছা, এটা আমাদের চিত্রের মাধ্যমে বুঝতে হবে। চিত্রের মাধ্যমে যদি আমরা বুঝি, এর এ হলো এখানে মানে দুইটা একক ভেক্টর দেওয়া আছে। ঠিক আছে, এর মধ্যে একটা হলো স্বাধীন, মানে স্বাধীন না, একটার মধ্যে হলো শুধুমাত্র আই ক্যাপ আছে, আর একটার মধ্যে জে আর কে ক্যাপের মাইনাস আছে আর কি। আচ্ছা, আমরা যদি চিত্রটা আঁকি, যেহেতু কে ক্যাপ আছে, কাজে এটা ত্রিমাত্রিক চিহ্ন হবে, আমরা ত্রিমাত্রিক চিহ্নটা এঁকে নিই। আচ্ছা, হ্যাঁ, একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এবার ঠিক আছে, এই যে ত্রিমাত্রিক চিত্রটা আমরা এঁকে নিলাম। আচ্ছা, এটা যদি ত্রিমাত্রিক চিহ্ন হয়, আমরা জানি এ ভেক্টর ইকুয়াল টু কত ছিল, এ ভেক্টর ইকুয়াল টু ছিল আই ক্যাপ, আর বি ভেক্টর ইকুয়াল টু কত ছিল, বি ভেক্টর ইকুয়াল টু ছিল হলো জে মাইনাস কে ক্যাপ। ঠিক আছে, আচ্ছা, আই ক্যাপ আমরা জানি এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, তাহলে এই ভেক্টরটা কোন দিকে অবস্থিত, এইদিকে। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর এই ভেক্টরটা অবস্থিত। আর বি ভেক্টরটা কোন দিকে অবস্থিত, জে মাইনাস কে ক্যাপ। ঠিক আছে,
জে মাইনাস কে ক্যাপ। জে ক্যাপ মানে আমরা বুঝতে পারতেছি এইদিকে অবস্থিত হবে, আর কে ক্যাপ মানে এইদিকে অবস্থিত হবে। তাহলে জে ক্যাপ হলো এইদিকে অবস্থিত, কে ক্যাপ হলো এইদিকে অবস্থিত। ঠিক আছে, আমরা জানি এটা। তাহলে জে মাইনাস কে কি হবে? জে মাইনাস কে আমরা বুঝতে পারতেছি এটা কিন্তু দুইটা ভেক্টর রাশির বিয়োগফল। ঠিক আছে, দুইটা ভেক্টর রাশির বিয়োগফল হলে আমরা কিন্তু জানি দুইটা ভেক্টর রাশির যদি যোগ হয়, ঠিক আছে, যোগ হলে কিন্তু মানে লব্ধিটা কোন দিকে থাকবে, এখানে কিন্তু জে আর কে উভয়ের মান কিন্তু সমান, একক, এক। ঠিক আছে, তাহলে অবশ্যই রাশিটা এই বরাবর থাকতো। ঠিক আছে, কিন্তু যেহেতু এটা বিয়োগফল, কাজেই এই যে ঋণাত্মক দিকটা এই বরাবর থাকবে। ঠিক আছে, আমরা এটা মুছে দিই, উপরেরটা এটা মুছে দিই। হ্যাঁ, এটা বোঝানোর জন্য আঁকছিলাম। তো ঋণাত্মক দিকে নিচ বরাবর থাকবে। ঠিক আছে, যেহেতু বিয়োগফল, যেহেতু কি মাঝখানে বিয়োগ চিহ্ন আছে, ঠিক আছে, নিচ বরাবর থাকবে। এখন এটা দেখে মনে হইতে পারে যে এটা মনে হয় 45 ডিগ্রি, তাই না? 45 ডিগ্রি মনে হইতে পারে, কিন্তু আসলে কিন্তু এটা হবে না। কারণ কি? কারণ এই রাশিটা আসলে অ্যাকচুয়ালি কিন্তু তলের মধ্যে এই যে এরকম ভাবে আছে। ঠিক আছে, ত্রিমাত্রিক তল যেহেতু, আমরা এই যে জেড জেড অক্ষ যেভাবে এমনি আঁকি না, সেম এই রাশিটা কিন্তু এই যে এক্স অক্ষের সাথে কিন্তু 90 ডিগ্রি কোণে আছে। ঠিক আছে, এটাই আমাদের বেসিকের মাধ্যমে বুঝে নিতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম এই মধ্যবর্তী কোণটা কিন্তু 45 ডিগ্রি হবে না, 45 ডিগ্রি হবে না। মধ্যবর্তী কোণটা কত হবে? মধ্যবর্তী কোণটা হবে হলো 90 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে 90, এই যে সি নাম্বার অপশনে 90 ডিগ্রি আছে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হবে হলো 90 ডিগ্রি। ওকে, আচ্ছা, এবার আমরা 9 নম্বর প্রশ্নে যাই। 9 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, আচ্ছা, এই যে এখানে কিন্তু আমি কিন্তু বলেছিলাম যে একক ভেক্টরের ম্যাথ আছে। ঠিক আছে, তো আমরা এখন একক ভেক্টর অনেক টাইপের ম্যাথ দেখছি। তো এখানে বলা আছে 9 নম্বর প্রশ্নে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটি ভেক্টরের আদি বিন্দুর স্থানাঙ্ক 5,4,3 এবং শেষ বিন্দুর স্থানাঙ্ক 8,6,5। ঠিক আছে, ভেক্টরটি মান কত? একদম ইজি একটা ম্যাথ। তো এই ম্যাথটা আমরা কিভাবে করব? এখানে কিন্তু আমাদের স্থানাঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, আমরা এখন স্থানাঙ্ক গুলাকে রাশিতে কিভাবে কনভার্ট করব সেটা আমরা দেখে নিই। চলো। আহ আচ্ছা, প্রথম যে এটা সেটা আছে হলো, প্রথম বিন্দুটা আছে হলো 5,4,3। আমরা এটাকে পি ধরলাম। ঠিক আছে, পি বিন্দু, কথার কথা। পি কত তাহলে কত হবে? 5,4,3, 5,4,3। আর কিউ বিন্দু, আরেকটা যে বিন্দু আছে সেটা কিন্তু আমরা কিউ বিন্দু ধরি। কিউ বিন্দু ইকুয়াল টু কি হবে? 8,6,5। ঠিক আছে, 8,6,5। ওকে, আচ্ছা, 8,6,5। তাহলে আমরা যদি পিটাকে রাশিতে কিভাবে কনভার্ট করবো, আমরা জানি, আমরা কিন্তু অবস্থান ভেক্টরের মানে যে ডেফিনিশন সেটা কিন্তু জানি। অবস্থান ভেক্টরের ডেফিনিশন কি হয়? যে স্থানাঙ্কগুলো থাকে, ঠিক, যে স্থানাঙ্কগুলো থাকবে আর কি, দুঃখিত একটু কাশি এসে গিয়েছিল আমার। আচ্ছা, যে স্থানাঙ্কগুলো থাকবে সেটা হচ্ছে প্রথম স্থানাঙ্কটা। ঠিক আছে, প্রথম স্থানাঙ্কটার সাথে আমরা আই ক্যাপ যুক্ত করব, দ্বিতীয় স্থানাঙ্কটার সাথে জে ক্যাপ, তৃতীয় স্থানাঙ্কটার সাথে কে ক্যাপ। ঠিক আছে, এটা যুক্ত করলে আমরা পি ভেক্টর রাশিটার এটা পেয়ে যাব। আচ্ছা, তাহলে প্রথম উপাদানটা আছে 5, তাহলে 5 এর সাথে আই ক্যাপ যুক্ত করব, তারপর যোগ চিহ্ন দিব। তারপর দ্বিতীয় রাশি আছে 4, 4 এর সাথে জে ক্যাপ যুক্ত করব, জে ক্যাপ যুক্ত করে প্লাস চিহ্ন দিব। তারপর তৃতীয় রাশি আছে 3, 3 এর সাথে কে ক্যাপ যুক্ত করব। ঠিক আছে, এই যে আমরা পি ভেক্টর রাশির যে রাশিটা পেয়ে গেলাম। ঠিক আছে, আর সেটা পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে কিউ এর জন্য আমরা সেম সেম পদ্ধতি অনুসরণ করব। সেটা কি? কিউ ইকুয়াল টু তাহলে কি হবে? 8 আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। ঠিক আছে, এবার আমরা অবস্থান ভেক্টরের যে বেসিক সূত্র সেটা অ্যাপ্লাই করব। সেটা কি? আচ্ছা, ভেক্টরটার মান কত? আচ্ছা, আমরা কিন্তু জানি কোন ভেক্টরের যে অ্যাকচুয়াল মান, আচ্ছা এখানে আমরা, আচ্ছা একটা জিনিস একটু বোঝার সুবিধার্থে সেটা আমি ইউজ করতেছি। সেটা হলো আমরা এখানে পি আর কিউ ধরবো না। ঠিক আছে, পি আর কিউ আমরা না ধরে কি করব, যেহেতু অবস্থান ভেক্টর, প্রথমটাকে আমরা মানে প্রথম অবস্থানকে আমরা পি ওয়ান ধরবো এবং শেষ অবস্থানকে পি টু ধরবো। ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথম অবস্থানকে পি ওয়ান, শেষ অবস্থানকে পি টু, পি টু। তাহলে আমরা জানি ডেল পি এর মান কত হবে, বা অ্যাকচুয়াল যে অবস্থান বা অতিক্রান্ত দূরত্ব সেটা কত হবে? সেটা হবে হলো পি টু ভেক্টর মাইনাস পি ওয়ান ভেক্টর। ঠিক আছে, ইজি। আচ্ছা, তাহলে এটা কি হবে? পিটো ভেক্টরের এই যে যে আমরা জানি যে আই জে কে, হ্যাঁ, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এই যুক্ত রাশিগুলোর যোগ বা বিয়োগের ক্ষেত্রে
প্রত্যেকটা যে আই ক্যাপ আছে আই ক্যাপের সহগের সাথে আই ক্যাপের সহগ মানে যোগ হবে, ঠিক আছে, বিয়োগ থাকলে বিয়োগ হতো, যেহেতু আচ্ছা এখানে বিয়োগ আছে, আচ্ছা বিয়োগ থাকলে মানে P2 এর যে আই ক্যাপ আছে সেটা সহগের সাথে P1 এর আই ক্যাপের যে সহগ সেটা বিয়োগ হবে, ঠিক আছে, বিয়োগ হয়ে আই ক্যাপটা কিন্তু থেকে যাবে। ওকে, আচ্ছা আমরা এটা করলেই দেখতে পাবো। P2 মাইনাস P1 করলে আমরা কি পাই, 8 - 5 হবে, ওই যে সহগগুলো আমরা বিয়োগ করতেছি, আই ক্যাপ প্লাস 6 - 4, এই যে 6 - 4, ঠিক আছে, 6 - 4 জে ক্যাপ প্লাস কি হবে 5 - 3 কে ক্যাপ, ঠিক আছে, 5 - 3 কে। আচ্ছা, এগুলো রাশিটা কি রাশি কি আসে তাহলে, এটা আসলে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। আমি তো রাশিটা পেয়ে গেলাম। এবার আরেকটা সিম্পল লজিক আমরা কাজে লাগাবো, সেটা হলো যে কোনো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ বা অবস্থান ভেক্টর যুক্ত রাশির মান আমরা কিভাবে নির্ণয় করি, কিন্তু খুব ইজি। মান আমরা কিভাবে নির্ণয় করি, মান আমরা নির্ণয় করি সেটার যে সব সহগগুলো আছে সহগগুলো স্কোয়ারের যোগফল নির্ণয় করার মাধ্যমে। তাহলে কি হবে, 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, একদম ইজি একটা লজিক, ঠিক আছে। আচ্ছা, সহগ আমরা জাস্ট এই যে যে রাশিটা পেলাম, ঠিক আছে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ যুক্ত এই রাশিটার যে সহগগুলো, এই যে রাশিটা আছে এই রাশিটার সহগগুলোর জাস্ট স্কোয়ারের যে যোগফল সেগুলোর বর্গমূল, ঠিক আছে, এটাই হবে অ্যান্সার। তাহলে কি হবে, 3 × 9, মানে 3 × 9 না, 3 স্কোয়ার হলো 9 প্লাস 4 + 4, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কি হবে, √15, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা আমার কি আসবে, √15, এটা কিন্তু আমার অ্যান্সার, ঠিক আছে, √15টা হলো অ্যান্সার। তাহলে এখানে যদি আমরা আসি এই যে বি নাম্বার অপশনে কি, আচ্ছা এক মিনিট, এখানে একটু ভুল হয়েছে, আমরা ক্যালকুলেশনে মিস্টেক করেছি, সেটা হলো এই যে এখানে কিন্তু একটা ভুল হয়েছে, সেটা হলো আহ এই যে এখানে কিন্তু 4 4 8 হবে, ঠিক আছে, 8 + 9 কিন্তু 17, আমরা ভুলে ভুলে 15 লিখেছি, এক্সট্রিমলি সরি, এটা কিন্তু 17 হবে, ঠিক আছে, √17 হবে। আচ্ছা, এরকম ক্যালকুলেশন মিস্টেক কিন্তু পরীক্ষার হলে করা যাবে না। আমরা এখানে যদি আসি এখানে কিন্তু দেখতে পাই অপশনে কিন্তু √15 কিন্তু দেওয়া আছে, ঠিক আছে, যে √15 দেওয়া আছে, এটা কিন্তু একটা ট্র্যাপের মতো বলা যেতে পারে, বা হয়তো ক্যালকুলেশন মিস্টেক করলে আমার মতো যদি একটু অসচেতন হয় তাহলে হয়তো ক্যালকুলেশন মিস্টেক হইতে পারে। তো এরকম অসচেতনতা করা যাবে না, এরকম ক্যালকুলেশন মিস্টেক করা যাবে না, ধীরে সুস্থে মাথা ঠান্ডা রেখে করতে হবে। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে সি, √17, ঠিক আছে। তাহলে এবার আমরা 10 নম্বর প্রশ্নে যাব। 10 নম্বর প্রশ্ন কি, 10 নম্বর প্রশ্নে বলা আছে, এই যে এটা হলো 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে বলা আছে 20 কেজি ভরের একটি বস্তুর উপর কি পরিমাণ বল ক্রিয়া করলে তার বেগ 10 সেকেন্ডে 4i ক্যাপ -5j ক্যাপ -3k ক্যাপ মিটার/সেকেন্ড হতে বৃদ্ধি পেয়ে 8i ক্যাপ +3j ক্যাপ -5k ক্যাপ মিটার/সেকেন্ড হবে। আচ্ছা, এটা হলো বেসিক্যালি ফার্স্টে আমরা মান বের করে নিব, ঠিক আছে। এখানে দেখো আমরা দেখতে পাই প্রথম অবস্থায় যে বেগ ছিল এবং শেষ অবস্থার বেগ, ঠিক আছে, দুই অবস্থার বেগ দেওয়া আছে। তো আমরা মানগুলো নির্ণয় করবো, আমরা মান নির্ণয় কিন্তু জানি, এই যে মান কিন্তু এইভাবে নির্ণয় করতে হয়, ঠিক আছে, সবগুলো স্কোয়ার করে যোগ করে তারপর সেগুলোর বর্গমূল, ঠিক আছে। তাহলে আমরা V1 আর V2 দেওয়া আছে, V1 কি দেওয়া আছে, V1 ভেক্টর দেওয়া আছে হলো 4i ক্যাপ -5j ক্যাপ, আচ্ছা এটা আমরা একটু লিখে নিই, V1 দেওয়া আছে 4i ক্যাপ -5 জে ক্যাপ -3k ক্যাপ, ঠিক আছে। তাহলে V1 এর যদি আমরা মান নির্ণয় করি, V1 এর মানটা কত হবে, একদম ইজি, ইকুয়াল টু √4 স্কোয়ার প্লাস -5 হোল স্কোয়ার, 1 মিনিট, আচ্ছা, হ্যাঁ, তাহলে এটা কি হবে, প্লাস -3 হোল স্কোয়ার, ঠিক আছে। এগুলোটা আমরা কি লিখতে পারবো, এগুলোটা আমরা লিখতে পারবো হলো √16 প্লাস 25 প্লাস 9, ঠিক আছে। এটা কি হবে, এটা হবে হলো √50, ঠিক আছে, √50, এটাকে আমরা কি লিখতে পারি, 5√2 লিখতে পারি, ঠিক আছে। তাহলে V1 এর মান আসলো কত, 5√2, V2 এর মান কত আসবে, V2 এর মান আসবে হলো, আমরা যে এখান থেকে দেখি V2 এর মান হলো, আচ্ছা V2 এর মানটা আমি একটু উঠাই নিই আবার,
v2 এর মান হলো 8i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। ঠিক আছে, এবার এটার যদি আমরা v2 এর মান যদি বের করি, v2 এর মান যদি বের করি, এটা কি হবে, রুট ওভার 8 হোল স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার প্লাস মাইনাস 5 হোল স্কোয়ার। ঠিক আছে, এটা কি হবে, এটা ইকুয়াল টু কি হবে, 64 প্লাস 9 প্লাস 25। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা কি হবে, এটার যদি আমরা মান বের করি, 64 আর 25 যদি আমরা যোগ করি 989 হয় প্লাস 9। ঠিক আছে, এটা কি হবে, 98 হবে। ঠিক আছে, আমরা এটাকে 98 হিসেবে রেখে দিলাম। ঠিক আছে, আচ্ছা 98 হিসেবে রেখে দেই। তাহলে যদি এখানে আসি, আমরা এখানে দেখতে পাই যে এম দেওয়া আছে, বস্তুর ভর এম। ঠিক আছে, এম দেওয়া আছে, এম দেওয়া আছে। আচ্ছা এক মিনিট, আহ সেটা হলো, আমরা যদি, মাইকটা একটু প্রবলেম করছিল। আচ্ছা আমরা যদি রুট ওভার 98 কে কিন্তু আমরা চাইলে কি হিসাবে লিখতে পারি, সেটা হলো 49 × 2 লিখতে পারি কিন্তু। ঠিক আছে, 49 × 2, 49 × 2 কে আমরা কি লিখতে পারি আলটিমেটলি 7√2। ঠিক আছে, 7√2। আচ্ছা, এটা আমরা বের করলাম। এখন তাহলে ডেল ভিটা কত হবে, ডেল ভি মানে কি, মানে আসল যে বেগটা, মানে এটা তো শেষ বেগ আর এটা হলো আদি বেগ। তাহলে যে যে বেগটা মানে, মানে বেগটা যদি অ্যাকচুয়াল বেগটা আমরা বের করতে চাই, সেটা হলো এই যে যে শেষ বেগ, শেষ বেগ থেকে আদি বেগটা বিয়োগ করতে হবে। ঠিক আছে, আদি বেগটা বিয়োগ করতে হবে। তো এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কি পাই, চলো আমরা দেখি। হ্যাঁ, আচ্ছা তো এটা কি হবে, শেষ বেগ মাইনাস আদি বেগ, ভি2 মাইনাস ভি1। ঠিক আছে, ভি2 এর মান আমরা কত বের করলাম, ভি2 এর মান কিছুক্ষণ আগে বের করছি 7√2। ঠিক আছে, 7√2 মাইনাস v1 এর মান কত, 5√2। ঠিক আছে, 5√2, তাহলে আলটিমেটলি কি আসে, 2√2 আসে কিন্তু। ঠিক আছে, মানে মানে এটা হলো 2√2। ওকে, তাহলে আমরা মানে ভি এর মানটা বের করতে পারলাম। এবার আমরা নিউটনের মেকানিক্সে এই সূত্রটা দেখছি। হ্যাঁ, সেই সূত্রটা কি, সেই সূত্রটা হলো এফ টি ইকাল টু এম ভি। ঠিক আছে, এফ টি ইকাল টু এম ভি। তাহলে আমাদের এখানে কি জানতে চেয়েছে, এখানে জানতে চেয়েছে হলো কি পরিমাণ বল ক্রিয়া করলে, এর মানে কি এফ জানতে চাইছে, এফ ইকাল টু ওয়াট। ঠিক আছে, এফ জানতে চেয়েছে, তাহলে এফ ইকাল টু কি হবে, এমভি ডিভাইডেড বাই টি, এমভি ডিভাইডেড বাই টি। এম এর মান কত আমরা দেখেছি, এম এর মান হলো 20 কেজি, ভি এর মান আমরা বের করলাম 2√2। ঠিক আছে, টি এর মান কত, টি এর মান কিন্তু এখানে এই যে দেওয়া আছে 10 সেকেন্ড, তাহলে টি এর মান হলো 10 সেকেন্ড, নিচে হবে হলো টি। তাহলে এটা আর এটা কাটা গেলে কত হবে, এটা কাটা গেলে উপরে থাকবে হলো 2। আলটিমেটলি অ্যান্সার কত আসে, 4√2। ঠিক আছে, 4√2, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার কত হবে, 4√2। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা যদি তিনটা অপশন, আচ্ছা এখানে সঠিক উত্তর নেই। ঠিক আছে, সঠিক উত্তর নেই, কারণ এখানে 4√2 অপশনই নাই। ঠিক আছে, তো এই টাইপের প্রশ্ন মাঝে মাঝে দেয় পরীক্ষার হলে, সেটা হলো এই যে এখানে একটা অপশনও কিন্তু হবে না। ঠিক আছে, এইগুলো হলো ট্র্যাপ প্রশ্ন বলা যেতে পারে, এগুলো দাগানো যাবে না, বা ভুলেও দাগানো যাবে না, কারণ এগুলোর অ্যান্সার নেই। তাহলে এটার আসল অ্যান্সারটা কি হবে, আসল অ্যান্সারটা হবে হলো 4√2। ঠিক আছে, এটা হলো আসল অ্যান্সার। আমরা এটা বড় করে এখানে লিখে দিলাম। হ্যাঁ, এই যে এটা হলো আসল অ্যান্সার। আচ্ছা এবার আমরা যদি 11 নম্বর প্রশ্নটা দেখি, 11 নম্বর প্রশ্নে কি বলেছে, একজন মোটরসাইকেল আরোহী সমতল রাস্তার উপর দিয়ে কত বেগে চললে 6 মিটার পার সেকেন্ড বেগের বৃষ্টির ফোঁটা তার গায়ে 45 ডিগ্রি কোণে পড়বে। আচ্ছা, এই যে বৃষ্টির ম্যাথ এসে গেছে, অনেক ভালো একটা টপিক এটা, মানে ভিক্টোরিয়া থেকে এটা মেডিকেল হোক, ভার্সিটি, মানে মেডিকেল ভার্সিটি ইঞ্জিনিয়ারিং যে কোনো জায়গায় আসে এই টাইপের ম্যাথ, এই বেসিকটা যে কোনো জায়গায় কাজে লাগে। আচ্ছা, এখানে আমরা ফার্স্টে একটা, মানে এই ম্যাথগুলা মানে থাকলে কিভাবে সলভ করবো সহজে, সেটা একটু দেখে নিই। সেটা হলো, আমরা সব সময় ভেক্টরের
ম্যাথগুলা কিন্তু চাইলেই এই যে যে অক্ষ অক্ষের যে চিত্রগুলো এগুলোতে কিন্তু সলভ করে ফেলতে পারি। ঠিক আছে, এই যে একটা মানে আমরা অক্ষ আঁকলাম, ঠিক আছে, এখানে এক্স, আচ্ছা তা একটু ভুল হয়েছে, আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ পুরোটা আঁকতে হবে এই ম্যাথটার ক্ষেত্রে। আচ্ছা, এই যে এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। ঠিক আছে, আমরা জানি বৃষ্টি কোন দিকে পড়ে, বৃষ্টি কিন্তু, আচ্ছা অন্য কালিতে দেখি, বৃষ্টি কিন্তু পড়বে এই দিকে, ঠিক আছে, বৃষ্টি এই দিকে পড়বে, তাহলে বৃষ্টির বেগটা হলো ওয়াই অক্ষ বরাবর। ঠিক আছে, নিচে লিখে দিই বৃষ্টি, মানুষের বেগ কিন্তু অলওয়েজ এক্স অক্ষ বরাবর থাকে, ঠিক আছে, এক্স অক্ষ। তাহলে এটা আমরা নিচে কি লিখে দিই, মানুষ। ওকে, আচ্ছা, এখন আমরা যদি দেখি এই বুঝে একটা প্রশ্ন, মানে এই টাইপের যে প্রশ্নগুলো থাকে যে ছাতা কত ডিগ্রি কোণে ধরতে হবে। হ্যাঁ, এটা বেসিক্যালি কি হয়, এই যে যে মানে এই যে যে ভেক্টর রাশি আমরা দেখতে পাই, একটা ভেক্টর রাশি হলো মানুষের বেগ যেটা, সেটা হলো এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর, বৃষ্টি যে পড়ছে সেটা হলো ওয়াই অক্ষের ঋণাত্মক দিক বরাবর। ঠিক আছে, তাহলে এই দুটার যে লব্ধি, লব্ধিটা কোন বরাবর থাকবে, এ বরাবর কিন্তু থাকবে। ঠিক আছে, এই বরাবর যদি থাকে, আমরা কিন্তু জানি অনুরূপ কোণ কিন্তু আমরা চাইলে এই বরাবর লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা এক মিনিট, হ্যাঁ, অনুরূপ কোণটা আমরা চাইলেই বরাবর লিখতে পারি। ঠিক আছে, কেন লিখতে পারি এটা কিন্তু আমরা জানি যে অনুরূপ কোণ চাইলেই লেখা যায়। ঠিক আছে, বিপরীত কোণের যে কনসেপ্ট আছে সেটা দিয়ে আমরা করতে পারি। তাহলে এই কোণ আর এই কোণ কিন্তু সেম, এটা যদি থিটা হয় এটাও কিন্তু থিটা হবে। ঠিক আছে, তাহলে কি ছাতাটা কিন্তু আমরা এই যে মানে কোন অ্যাঙ্গেলে ধরতে হবে এক্স অক্ষের সাথে, সেটা কিন্তু আমরা এই থিটার মানটা দিয়ে বের করতে পারবো। ঠিক আছে, এখন পরীক্ষার হলে সাধারণত দুই ধরনের প্যাচ দেখা যায়, একটা হলো এই থিটার মানটা এক্স অক্ষের সাপেক্ষে যায়, আর দ্বিতীয়টা হলো থিটার মানটা ওয়াই অক্ষের সাপেক্ষে যায়। ঠিক আছে, আবার মাঝে মাঝে থিটার মানটা দেওয়া থাকে। তো এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে কোন অক্ষের সাপেক্ষে দেওয়া আছে, থিটার মান এক্স অক্ষের সাপেক্ষে দেওয়া আছে না ওয়াই অক্ষের সাপেক্ষে দেওয়া আছে। এই মানে কোন অক্ষের সাপেক্ষে থিটার মান দেওয়া আছে বা থিটার মান নির্ণয় করতে হবে, এই অনুযায়ী কিন্তু আমাদের যে সূত্রটা মানে অ্যান্সার বের করার সূত্র সেটা কিন্তু চেঞ্জ হয়। ঠিক আছে, আমরা যদি থিটার মানটা যদি আমরা আনুভূমিক বরাবর বা এক্স অক্ষ বরাবর নির্ণয় করতে চাই, ঠিক আছে, থিটার মানটা যদি আমরা এক্স অক্ষ বরাবর নির্ণয় করতে চাই, আচ্ছা আমরা এখানে উভয় পক্ষকে থিটা না বলি, কারণ থিটা বলার কারণে কনফিউশন তৈরি হতে পারে। উপরের মানে ওয়াই অক্ষ বরাবর যে কোণ সেটাকে আমরা আলফা ধরি। ঠিক আছে, আলফা। আচ্ছা, তাহলে যদি থিটা থাকে বা থিটা জানতে চাই, থিটা দেওয়া থাকে অথবা থিটা জানতে চাই, তাহলে সূত্রটা কি হবে, সূত্রটা হবে হলো টেন থিটা ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই এক্স। ঠিক আছে, এখানে ওয়াই কি, এখানে ওয়াই হলো বৃষ্টির বেগ। ঠিক আছে, এটা আমরা একটু লিখে দিই, বৃষ্টির বেগ, বৃষ্টির বেগ। ঠিক আছে, আর নিচে যে এক্স সেটা কি, মানুষের বেগ, মানুষের বেগ। ঠিক আছে, আচ্ছা, আর এখানে যে থিটাটা আছে এটার নিচে আমরা লিখে দেই, এটা হলো আনুভূমিক বরাবর, আনুভূমিক। ঠিক আছে, এটা আনুভূমিক বরাবর, থিটাটা হবে আনুভূমিক বরাবর। আর যদি আলফা দেওয়া থাকে বা আলফার মান বের করতে বলে মানে উলম্ব বরাবর, ঠিক আছে, আলফার মান বলা থাকে মানে আলফা বের করতে বলে উলম্ব বরাবর। ঠিক আছে, তাহলে এটা এটা সমান কি হবে, এটা সমান হবে হলো ট্যান আলফা, আচ্ছা ট্যান থিটা লিখে ফেলেছি বলে সরি, এটা হলো ট্যান আলফা ইকুয়াল টু এক্স বাই ওয়াই। পার্থক্যটা দেখতে পারলাম। আমরা যদি আনুভূমিক ভাবে বের করি তাহলে কিন্তু ওয়াই বাই এক্স থাকে, মানে বৃষ্টির বেগটা উপরে মানুষের বেগ নিচে, কিন্তু যদি আমরা উলম্ব বরাবর বের করি তাহলে ট্যান আলফা ইকুয়াল টু এক্স বাই ওয়াই, মানে কি মানুষের বেগটা উপরে, এটা শর্টে শুধু মানুষ লিখলাম আর নিচে শুধু বৃষ্টি লিখলাম, তাহলে কি মানুষের বেগটা উপরে বৃষ্টির বেগটা নিচে। ঠিক আছে, তাহলে আনুভূমিকের উল্টা কিন্তু উলম্ব। ঠিক আছে, আনুভূমিকের উল্টা সূত্রের মাধ্যমে উলম্বটা বের করতে হয়। ঠিক আছে, এবার আমরা যাব আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে সেটাই সেটাই কোন ক্ষেত্রটা আছে, ঠিক আছে সেটা দেখবো। আচ্ছা, একজন মোটরসাইকেল আরোহী সমতল রাস্তার উপর দিয়ে কত বেগে চললে, আচ্ছা সমতল রাস্তা বা এক্স অক্ষ, ঠিক আছে, তাহলে এখানে আমার এক্স অক্ষ বরাবর কত বেগে চলেছে এটা জানতে চেয়েছে। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর কত বেগে চলেছে এটা জানতে চেয়েছে। তো মানে কত বেগে চললে 6 মিটার পার সেকেন্ড বেগের বৃষ্টির ফোঁটা তার গায়ে 45 ডিগ্রি কোণে পড়বে। ঠিক আছে, আচ্ছা আমরা একটু চিত্রটা আস্তে করে দেখে নিই, সেটা হলো এই যে এখানে এক্স অক্ষ বরাবর যে বেগটা সেটা জানতে চাইছি, এটা কত হলে এই যে যে বৃষ্টির বেগ এটা 6 মিটার পার সেকেন্ড বেগে, তবে এখানে একটা কিন্তু আছে, কিন্তুটা কি, বৃষ্টির বেগটা কিন্তু এটা না, বৃষ্টির বেগ হবে হলো এই যে এটা, মানে আরোহীর গায়ে কিন্তু আরোহীর গায়ে হলো পড়তেছে 45 ডিগ্রি কোণ।
ঠিক আছে, মানে কি, আচ্ছা এটা আমরা দিকটা ভুল দিয়েছি, দিকটা হবে হলো এই যে এই দিক, ঠিক আছে, এই দিক, তাহলে কি এটা হবে হলো 45 ডিগ্রি, ঠিক আছে, এটা হবে হলো 45, ঠিক আছে। আচ্ছা, এখন একটা প্রশ্ন আসতে পারে, সেটা হলো কোন দিকে 45 ডিগ্রি, ঠিক আছে, 45 ডিগ্রিটা কোন দিকে, 45 ডিগ্রিটা কিন্তু এখানে অবশ্যই এই দিকে হবে, ঠিক আছে। এখন এটা আমরা 45 ডিগ্রি কেন লিখছি, কারণ আমরা জানি যে এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, কোণটা অটোমেটিক 45 ডিগ্রি কোণ হবে, ঠিক আছে, কোন লজিকের ভিত্তিতে, পুরো কোণের যে লজিক, ঠিক আছে, সেটার ভিত্তিতে, ঠিক আছে। তো আমাদের এখানে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা কিন্তু উলম্বের বলছে, মানে কি আলফা, ঠিক আছে, আলফার যে সূত্র সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই হবে। তো আমরা কি জানি, আমরা জানি ট্যান আলফা ইকুয়াল টু কি, ট্যান আলফা ইকুয়াল টু কি, এক্স ডিভাইডেড বাই ওয়াই ছিল, তাই না, এখানে এক্স এর মান কিন্তু জানতে চাইছে আমাদের কাছে, ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু কি হবে, ট্যান আলফা ইন্টু ওয়াই, আলফার মান কত 45 ডিগ্রি, 1045 ডিগ্রির মান কত আমরা সবাই জানি, 1045 ডিগ্রির মান হলো 1, ঠিক আছে, 1045 ইন্টু ওয়াই, তাহলে 1045 ডিগ্রির মান 1 হলে কি হবে, ডাইরেক্ট ওয়াই বসে যাবে, আর ওয়াই এর মান আমরা কত জানি, ওয়াই এর মান কিন্তু আমরা জানি 6 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, কত বেগে চললে, এই যে এখানে কিন্তু আছে যে কত বেগে চলে, এই যে 6 মিটার পার সেকেন্ড আছে না, এটা কিন্তু ওয়াই, ঠিক আছে, বৃষ্টির বেগের ফোঁটা, ঠিক আছে, 6 মিটার পার সেকেন্ড, তাহলে ওয়াই হবে, তাহলে কি এক্স এর মান কি, এক্স এর মান ওয়াই এর সমান হবে, এর মানে কি 6 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ডই হলো অ্যান্সার, ঠিক আছে, এই যে, তাহলে এই যে এ হলো অ্যান্সার 6 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, আমরা 11 নম্বর প্রশ্ন সবটা দেখে ফেললাম। তাহলে এবার আমরা 12 নম্বর প্রশ্নে যাব। 12 নম্বর প্রশ্নে কি বলা আছে, 12 নম্বর প্রশ্নে বলা আছে এ, বি এবং সি ভেক্টর তিনটি একই তলে হওয়ার শর্ত কোনটি, ঠিক আছে, এটা কিছুটা মুখস্থ, সেটা হলো এ বি এবং সি ভেক্টরের যে ত্রিগুণফল, ঠিক আছে, ত্রিগুণফল কিন্তু একই তলে অবস্থিত হয়, তো ত্রিগুণফল কোনটা আমরা মুখস্থ জানি, ত্রিগুণফল কিন্তু এ, ঠিক আছে, সেটা হলো দুইটা ভেক্টর থাকবে, দুইটা ভেক্টর ক্রস গুণ থাকবে এবং সেটার সাথে তৃতীয় যে ভেক্টরটা অবশিষ্ট আছে সেটা ডট গুণফল থাকবে, ঠিক আছে, এটা ইকুয়াল টু 0 হবে, আর এই ভেক্টরটা কিন্তু একই তলে অবস্থান করবে, ঠিক আছে, এটা লজিকটা যদি আমরা দেখি, সে লজিকটা যদি আমরা দেখি, ধরি বি আর সি ভেক্টর, এই যে বি আর সি ভেক্টর, এটা যদি বি ভেক্টর হয়, এটা ধরলাম সি ভেক্টর, ঠিক আছে, বি আর সি ভেক্টর ক্রস গুণন, তাহলে বি থেকে সি এর দিকে যাবে, বি বি ক্রস সি যেহেতু আছে, বি আর সি ভেক্টর ক্রস গুণন কি এদিকে থাকবে, তাই না, এদিকে থাকবে, ঠিক আছে। এবার আমরা ধরলাম আরেকটা ভেক্টর কি, সেটা আছে হলো এ, ঠিক আছে, এখন একই তলে থাকতে হবে কিন্তু, ঠিক আছে, একই তলে যদি থাকে আমরা জানি বি আর সি ভেক্টরটা কিন্তু একই তলে ক্রিয়া করছে, ঠিক আছে, এটা কিন্তু একটা একই তল, ওকে, আর এই যে যে আরেকটা ভেক্টর বের হলো, ভেক্টরটা বের হলো সেটা কিন্তু এই তলটার সাথে লম্ব অবস্থানে আছে, ঠিক আছে, লম্ব অবস্থানে আছে, লম্ব অবস্থানে আছে। এখন আমরা জানি এই ভেক্টরটা যদি লম্ব অবস্থান আছে, তো এই ভেক্টরটা যদি একমাত্র যদি এই ভেক্টরটা এই তলে অবস্থিত হয়, ঠিক আছে, এই ভেক্টরটা যদি এই তলে অবস্থিত হয়, সেই ভেক্টর আর এই ভেক্টরটার ডট গুণফল 0 হবে, কেন 0 হবে, কারণ আমরা জানি এই ভেক্টরটা যেহেতু বি আর সি আর এ তিনটে যেহেতু একই তলে আছে, আর এই যে যে ভেক্টর এটাকে আমরা ডি নাম দিলাম, ডি ভেক্টরটা কিন্তু এ আর বি আর সি এর যে তল সেই তলের সাথে কিন্তু লম্ব অবস্থানে আছে, ঠিক আছে, তো লম্ব অবস্থানে থাকার জন্য কি হবে, এ আর ডি ভেক্টরটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে, ঠিক আছে, আর আমরা জানি কি এ ডট ডি যদি আমরা লিখি, এ ডট ডি যদি আমরা লিখি, এ ডট ডি মানে কি, এডি, আচ্ছা এটা পি হয়ে গেল, এ ডট ডি মানে কি এডি কস থিটা, ঠিক আছে, এখানে কস থিটার মান কত হবে, যেহেতু মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে কস থিটার মান হবে হলো 90 ডিগ্রি, 90 ডিগ্রি কস এর মান কত 0, আমরা জানি এডি এর মান 0, তাহলে কি বি আর সি এর যে ক্রস গুণফল, সে ক্রস গুণফল হলো ডি, ডি এর সাথে এ ডট গুণফল হবে হলো 0, এটা কিন্তু বেসিক্যালি এটাই প্রমাণ করে যে বি আর সি এর ক্রস গুণফল যদি ডি হয়, ঠিক আছে, ডি এর সাথে এর যে ডট গুণফল সেটা কিন্তু 0 হয়েছে, ঠিক আছে, এটা কিন্তু একমাত্র এ অপশন, এই অপশনটাই ফুলফিল করে, ঠিক আছে, তাহলে এই অপশনটাই হবে হলো অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, আমরা লজিকটা দেখে ফেললাম। আচ্ছা, আমরা এখন নেক্সট ম্যাথে যাব। নেক্সট ম্যাথটা হলো 13 নম্বর ম্যাথ, ঠিক আছে, কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে তাহলে ওই সামান্তরিকের ক্ষেত্রফল হবে, এটা হবে হলো অ্যান্সার ডি, ঠিক আছে, ডি কেন হবে আমরা কিন্তু জানি, কোন সামান্তরিকের যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, ঠিক আছে, দুইটা সূত্র আছে, সেটা হলো
একটা হলো যদি সন্নিহিত বাহু থাকে, ঠিক আছে, ধরি সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু হলো এ ও বি, ঠিক আছে, এ ও বি হলো সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু, ঠিক আছে। এই যে ধরি সামান্তরিকটা এরকম, এই যে নিচের যে এটা হলো এ, উপরের যেটা এটা হলো বি, ঠিক আছে। যদি সন্নিহিত বাহু থাকে, হ্যাঁ, তাহলে সামান্তরিকের যে ক্ষেত্রফল, ক্ষেত্রফল আচ্ছা ক্ষেত্রফলটা একটু হয়ে গেল, ক্ষেত্রফল কে আমরা কিন্তু এই যে এরকম ঈদে প্রকাশ করি, ঠিক আছে। ক্ষেত্রফল ইকাল টু কি হবে, ক্ষেত্রফল ইকাল টু বেসিক্যালি হবে হলো এ ক্রস বি, এটা হলো প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র, যদি সামান্তরিকের দুইটা সন্নিহিত, মানে সন্নিহিত না, সামান্তরিক যদি দুইটা কর্ণ দেওয়া থাকে, এই যে একটা সামান্তরিক ধরলাম আমরা, সামান্তরিকটা যদি কর্ণ দেওয়া থাকে, ঠিক আছে, যদি সামান্তরিকটার কর্ণ দেওয়া থাকে, এই যে সামান্তরিকটার যদি কর্ণ দেওয়া থাকে, কর্ণটা যদি এই যে এরকম হয় আর কি, হ্যাঁ, ধরলাম যে এই কর্ণটা হলো, এই যে প্রথম কর্ণটা হলো এ, পরের কর্ণটা হলো বি, যদি যদি এইভাবে থাকে তাহলে সামান্তরিকের যে ক্ষেত্রফল সেটা কিভাবে নির্ণয় করব আমরা, সেটা নির্ণয় করব হলো হাফ এ ক্রস বি, মানে এ আর বি এর ক্রস গুণফলের মানের অর্ধেক, ঠিক আছে, এটা কিন্তু মান বের করবো আমরা, অবশ্যই মান বের করব, ঠিক আছে, ক্রস গুণফলের অর্ধেক। তাহলে আমরা যদি প্রশ্নটা দেখি, প্রশ্নে কিন্তু এই যে প্রথম সিনারিও, প্রথম যে কেসটা, প্রথম কেসটা কিন্তু আছে, ঠিক আছে। তাহলে কি হবে, ডি নাম্বার অপশনটা হবে, ভেক্টর দুটোর ক্রস গুণফলের মানের সমান, ঠিক আছে। 13 নম্বর প্রশ্নের অ্যান্সার হলো ডি, আমরা দেখে ফেললাম। তাহলে এখন যদি আমরা 14 নম্বর প্রশ্নে যাই, 14 নম্বর প্রশ্নে কোনো এক বিন্দুতে একই সময়ে 10 নিউটন ও 6 নিউটন মানের দুটি ভেক্টর 60 ডিগ্রি কোণে ক্রিয়া করলে ভেক্টর দুটির লব্ধির মান কত হবে। আচ্ছা, তাহলে পি আর কিউ দুইটা ভেক্টর দেওয়া আছে, পি এর মান 10 নিউটন এবং কিউ এর মান 6 নিউটন, দুইটা ভেক্টর 60 ডিগ্রি কোণে ক্রিয়া করছে, তাহলে দুইটার লব্ধির মান কত হবে। একদম বেসিক সূত্র, ভেক্টরের যে লব্ধি নির্ণয়ের বেসিক সূত্র, সেটা সেটা কি আমরা জানি, আর স্কোয়ার ইকুয়াল টু কি হবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউব কস আলফা, ঠিক আছে, এটা হলো সূত্র। তাহলে এখানে আর এর মান জানতে চাইছে, তাই না, পি এর মান 10 নিউটন, কিউ এর মান 6 নিউটন আমরা দেখছি, তাহলে আর এর মান জানতে চাইছে, আর স্কোয়ার, পি স্কোয়ারের মান হলো 10 হোল স্কোয়ার, কিউ স্কোয়ারের মান হলো 6 হোল স্কোয়ার, তাহলে 2p কিউ কি হবে, 2p কিউ হবে হলো 2 ইন্টু 10 ইন্টু 6, ঠিক আছে। আর আমরা আলফার মান কি দেখেছি, আলফার মান হলো 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা জানি 10 স্কোয়ারের মান কত হবে, 10 স্কোয়ার মান হবে হলো 100, 6 স্কোয়ার মান 36 প্লাস এটা হবে হলো, এই এই এটা হবে হলো 120 ইন্টু cos 60 মান জানি আমরা হাফ, ঠিক আছে, তাহলে এটা হবে হলো 100 প্লাস 36 প্লাস 60, ঠিক আছে। তাহলে এটা আলটিমেটলি কি হবে, 100 প্লাস 96, তাহলে কি হবে 196 হবে, ঠিক আছে। এখন আমরা কিন্তু জানি 196কে যদি আমরা রুট করি, ঠিক আছে, তাহলে আর এর মান কি হবে, অবশ্যই রুট করতে হবে, আর ইকুয়াল টু কি হবে, রুট ওভার 196, রুট ওভার 196 মানে কি, রুট ওভার 196 মানে হলো 14, ঠিক আছে, এটা আমরা জানি, 14 স্কোয়ার যদি 186 হয় তাহলে রুট ওভার 196 ইকুয়াল টু কি হবে 14, তাহলে এটাই হবে হলো অ্যান্সার, 14 হবে হলো আমাদের অ্যান্সার এখানে, ঠিক আছে। তাহলে হ্যাঁ 14 হবে হলো আমাদের অ্যান্সার, তাহলে বি নাম্বার অপশনে যেহেতু 14 আছে, বি নাম্বার অপশনটা হবে হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা 15 নম্বর প্রশ্নে যাই। 15 নম্বর প্রশ্নে বলা আছে এর কোন মানের জন্য ভেক্টর 2i ক্যাপ প্লাস এ জে ক্যাপ মাইনাস কে ক্যাপ এবং ভেক্টর 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ পরস্পর লম্ব হবে, ঠিক আছে। এটার জন্য আমাদেরকে যে ভেক্টর ডট গুণফল সেটার লজিকটা অ্যাপ্লাই করতে হবে। আমরা যদি প্রথম ভেক্টরটাকে পি ধরি, ঠিক আছে, পি ভেক্টর, দ্বিতীয় ভেক্টরটাকে যদি আমরা কিউ ভেক্টর ধরি, ঠিক আছে, আমরা জানি কি পি ভেক্টর ডট কিউ ভেক্টর ইকাল টু কি হবে, পি কিউ কস আলফা, ঠিক আছে। এখন পি ভেক্টরের মান কত আছে, আচ্ছা
হ্যাঁ পি কিউ কস আলফা, ঠিক আছে। এখানে পি ভেক্টর আর কিউ ভেক্টর মান বসাবো, আর এখানে কিন্তু বলছে পরস্পর লম্ব। পরস্পর লম্ব মানে কি, আলফা ইকাল টু কত হবে, আলফা ইকাল টু হবে হলো 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে পি আর কিউ, পি আর কিউ ভেক্টরের যে ডট গুণফল সেটা কত হবে, পি আর কিউ, পি আর কিউ ভেক্টরের ডট গুণফল কত হবে, আমরা যদি দেখি পি ভেক্টরের মান হলো 2i ক্যাপ প্লাস এ জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, ঠিক আছে। এটার সাথে আচ্ছা 2i ক্যাপ প্লাস এ জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, ঠিক আছে। এটা ডট গুণন কিউ এর মান কত, কিউ এর মান হলো 4i ক্যাপ, 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, ঠিক আছে। এটা ইকুয়াল টু পিকিউ এর মান কত হবে, পিকিউ কস 90। এখন পিকিউ কস 90, কস 90 এর মান আমরা কত জানি, কস 90 এর মান আমরা জানি 0, ঠিক আছে। তাহলে পিকিউ ইন্টু 0 হবে কিন্তু, ঠিক আছে, পিকিউ ইন্টু 0। এটাকে আমরা ডাইরেক্ট কি লিখতে পারি, ডাইরেক্ট কিন্তু 0 লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি বাম পক্ষে করি, ডট গুণফলটা করি, সেটা হলো এখানে হবে হলো 8 মাইনাস 2a প্লাস 2 ইকাল টু 0, ঠিক আছে। ডট গুণফল করে আমরা এটা পেলাম। আচ্ছা তো এরপরে কি হবে, আমরা যদি 2a কে ডান পক্ষে নিয়ে যাই তাহলে কি হবে, 2a ইকাল টু 10 হবে, ঠিক আছে। তাহলে a ইকাল টু কত হবে, a ইকাল টু হবে হলো 5, ঠিক আছে। তাহলে 5ই হলো আমাদের অ্যান্সার। তাহলে এর এর মান আমরা কত বের করলাম, 5, ঠিক আছে। তাহলে 5ই হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে যেখানে আমরা দেখতে পাই এই যে এ নাম্বার অপশনে কিন্তু 5 আছে, ঠিক আছে। তাহলে এ হবে হলো অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এবার আমরা দেখব 16 নাম্বার ম্যাথ। 16 নাম্বার ম্যাথে বলেছে যদি এ ভেক্টর ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর হয় তবে এ ক্রস বি এর মান কত। আচ্ছা এটা আমরা দেখি, এ ভেক্টর ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর, ঠিক আছে। একটু বেশি গাঢ় হয়ে গেছে। এ ভেক্টর ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর, ঠিক আছে। তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর কি হবে, ক্রস বি ভেক্টর ইকুয়াল টু কি হবে, এ ভেক্টর ক্রস মাইনাস এ ভেক্টর, ঠিক আছে। এবার আমরা একটু সিনারিওটা দেখি চিত্র আঁকার মাধ্যমে, ঠিক আছে। চিত্র আঁকার মাধ্যমে আমরা সিনারিওটা দেখব। সিনারিওটা কি, আমরা যদি একটা ভেক্টর চিত্র কল্পনা করি, এটা যদি এ হয়, এ ভেক্টর হয়, তাহলে এ মাইনাস ভেক্টর অবশ্যই এটা হবে, তাই না। তাহলে এই দুটার ক্রস গুণফল কি হবে, এ ক্রস মাইনাস এ মানে কি, এই দিক থেকে এই দিকে যাবে, তাই না, এদিক থেকে এইদিকে যাবে। তো এটাকে যদি আমরা লিখি, কিভাবে লিখি, এই এটাকে কিন্তু আমরা চাইলে এভাবে লিখতে পারবো, মাইনাস এ ইন্টু এ ইন্টু সাইন 180 ডিগ্রি। আমরা চিত্রটা থেকে দেখেছিলাম যে মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, ঠিক আছে। এখন আমরা কিন্তু জানি সাইন 180 ডিগ্রির মান কত, সাইন 180 ডিগ্রির মান কিন্তু 0, ঠিক আছে। সাইন 180 ডিগ্রি এর মান হলো 0। তাহলে 0-র সাথে যদি আমরা এ আর মাইনাস এ গুণ করি তাহলে আলটিমেটলি কিন্তু 0ই হবে, ঠিক আছে। তাহলে এ ক্রস মাইনাস এ, এটার মান কত হবে, এটার মান আসবে হলো 0। তাহলে এখানে এই যে সি নাম্বার অপশনটা হবে হলো অ্যান্সার 0, ঠিক আছে। আচ্ছা আমরা 16 নাম্বার ম্যাথটা সলভ করে ফেললাম। এবার আমরা 17 নাম্বার ম্যাথে যাব। নিম্নের ভৌত রাশিগুলোর তালিকায় কোন ধারাটি ভেক্টর রাশির অন্তর্গত, ঠিক আছে। তো এখান থেকে আমরা যদি দেখি ত্বরণ
হ্যাঁ ভেক্টর রাশি, ঠিক আছে। বল, হ্যাঁ ভেক্টর রাশি। আয়তন, আয়তন কিন্তু ভেক্টর রাশি না, তাহলে এ অপশনটা হবে না। বি যদি আসি, ভর, না ভর ভেক্টর রাশি না, প্রথমটাই ক্যান্সেল, তাহলে বিও হবে না। সি এ যদি আসি, সময়, না সময় ভেক্টর রাশি না, সিও হবে না, তাহলে ডি হবে অবভিয়াসলি, আমরা বুঝতে পারতেছি। ডি এ কি আছে, বেগ আছে, হ্যাঁ বেগ ভেক্টর রাশি। তারপর কি আছে, ত্বরণ আছে, হ্যাঁ ত্বরণে ভেক্টর ভেক্টর রাশি। তারপর আছে বল, এটাও ভেক্টর রাশি, তাহলে ডি হবে হলো অ্যান্সার। এটা থিওরিটিক্যাল প্রশ্ন, সহজ। আচ্ছা, তো এবার 18 নম্বর প্রশ্ন যদি আমরা আসি, দেখতে পাই দুটি ভেক্টরের স্কেলার গুণফল 15 একক, এদের ভেক্টর গুণফলের মান 5√3 একক, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? ঠিক আছে, তাহলে স্কেলার গুণফল আমরা ধরি যে দুইটা ভেক্টর হলো পি আর কিউ, ঠিক আছে, দুইটা ভেক্টর পি আর কিউ, তাহলে স্কেলার গুণফল মানে কি, পি ডট কিউ, এটার মান কত? মান দেওয়া আছে 15 একক, ঠিক আছে, 15 একক। আমার এটা কই গেল? আচ্ছা এক মিনিট, হ্যাঁ আচ্ছা, আমরা দেখলাম পি ডট কিউ এর যে মান সেটা কত দেওয়া আছে, 15 একক। পি ডট কিউ ইকাল টু 15 ইকাল টু আমরা কি লিখতে পারি, পি ডট কিউকে আমরা কি লিখতে পারি, পি কিউ কস থিটা, বা হ্যাঁ কস থিটাই দিই, কস থিটা, ঠিক আছে। আরেকটা কি দেওয়া আছে, পি ক্রস কিউ, পি ক্রস কিউ, এটার মান কত দেওয়া আছে, এটার মান দেওয়া আছে 5√3 একক, 5√3 একক। এটা ইকুয়ালটা আমরা কি লিখতে পারি, পি কিউ সাইন থিটা, ঠিক আছে, এটা কিন্তু লিখতে পারি। তো আমরা দুই ধরনের ক্ষেত্র পেলাম, প্রথমটা হলো নাম্বার 1 কন্ডিশন, দ্বিতীয়টা হলো নাম্বার 2 কন্ডিশন। এবার আমরা কি করব, নাম্বার 2 এর সাথে নাম্বার 1 ভাগ দিব আমরা, ঠিক আছে, নাম্বার 2 ভাগ নাম্বার 1 যদি আমরা করি তাহলে কি পাই, তাহলে আমরা পাবো হলো 5√3 ডিভাইডেড বাই 15, ঠিক আছে, ইকুয়াল টু পি কিউ সাইন থিটা ডিভাইডেড বাই পি কিউ কস থিটা, ঠিক আছে। পরবর্তী অপশন কি হবে, মানে বুঝতে পারছি, √3, এই 5 আর এই 15 কাটা গেলে নিচে 3 থাকবে, তাহলে √3 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু পি কিউ কাটা যাবে, সাইন থিটা বাই কস থিটা কি হবে, টেন থিটা, ঠিক আছে। তাহলে টেন থিটা ইকুয়াল টু কি হবে, টেন থিটা ইকুয়াল টু হবে হলো 1/√3, ঠিক আছে। তাহলে থিটা ইকুয়াল টু কত হবে, থিটা ইকুয়াল টু হবে হলো টেন ইনভার্স 1/√3, যার মান কত আমরা কিন্তু জানি, এটার মান হলো 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা হবে হলো অ্যান্সার, 30 ডিগ্রি হবে হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই যে ডি নাম্বার অপশনটা হবে হলো অ্যান্সার, 30 ডিগ্রি, ঠিক আছে। তো এবার আমরা 19 নম্বর প্রশ্নে আসলাম। 19 নম্বর প্রশ্ন হলো দুটি ভেক্টর এ ভেক্টর 2x ক্যাপ প্লাস 2y ক্যাপ এবং বি ভেক্টর 6x ক্যাপ প্লাস 3y ক্যাপ, উক্ত ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত, ঠিক আছে। এটা আমরা কী দিয়ে বের করতে পারি, এটা আমরা সিম্পল যে ডট গুণন আছে, সেই ডট গুণনের যে সূত্র সেটা দিয়ে কিন্তু বের করতে পারবো। আচ্ছা, এখানে একটু কনফিউজ হওয়া যাবে না, এক্স ক্যাপ ওয়াই ক্যাপ, এটা মানে বলা যেতে পারে যে আই ক্যাপ জে ক্যাপের মানে রিপ্লেস করে দিয়ে দিছে এক্স ক্যাপ ওয়াই ক্যাপ, মানে আই ক্যাপ আর জে ক্যাপের বদলে এক্স ক্যাপ ওয়াই ক্যাপ বসেছে, তো এটা বেশি প্যারা হওয়ার কথা না, ঠিক আছে। তো আমরা দেখলাম যে এ ভেক্টরের মান কত ছিল, এ ভেক্টর 2x ক্যাপ প্লাস 2y ক্যাপ, ঠিক আছে। এ ভেক্টরের মান হলো 2x ক্যাপ প্লাস 2y ক্যাপ। আরেকটা কি ছিল, আরেকটা ছিল হলো বি ভেক্টর 6x ক্যাপ প্লাস 3y ক্যাপ, বি ভেক্টর 6x ক্যাপ প্লাস 3y ক্যাপ, ঠিক আছে। তো এটার মধ্যবর্তী কোণের মান কত, তাহলে আমরা যদি এখন এ ডট বি করি, এ ভেক্টর ডট বি ভেক্টর করি, আচ্ছা এক মিনিট, এখানে আমরা একটু মানগুলো বের করে তারপর ডট গুণনটা করি, তাহলে ইজি হবে। তাহলে এ ভেক্টরের মানটা কত হবে, আমরা কিন্তু জানি √2² প্লাস 2² মানে কি 2√2, ঠিক আছে। আচ্ছা, তাহলে বি ভেক্টরের মানটা কত হবে,
রুট ওভার 6 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, ঠিক আছে? এটা কি হবে 36 প্লাস 9, হবে। তাহলে 36 প্লাস 9 এটাকে আমরা যোগ করলে কত পাবো? এটা আমরা যোগ করলে পাবো 36 প্লাস 9কে আমরা যোগ করলে পাবো 45, ঠিক আছে? 45, তাহলে রুট ওভার 45, রুট ওভার 45কে আমরা কি লিখতে পারি? আমরা রুট ওভার 45কে লিখতে পারি 5 নং 45 লিখতে পারি কিন্তু, ঠিক আছে? তাহলে রুট ওভার 5 ইন্টু 9, আলটিমেটলি এখান থেকে কি লিখতে পারি আমরা? এখান থেকে লিখতে পারি 3 রুট ওভার 5, ঠিক আছে? বিটার মান হলো 3 রুট ওভার 5। তাহলে এখন হলো আমরা ডট গুণন করব এ আর বি ভেক্টরের, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু এ বি কস থিটা। আচ্ছা, আমি তো থিটার মান জানতে চাইছি, ঠিক আছে? তাই এটা আমরা লাল কালিতে লিখলাম কস থিটা। তাহলে থিটার মান কত হবে? cos ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ বি, ঠিক আছে? এ ভেক্টর ডট বি ভেক্টরের মান কত হবে? আমরা যদি দেখি এ ভেক্টর ডট বি ভেক্টরের মান কত হবে? এ ভেক্টর ডট বি ভেক্টর, ঠিক আছে? এটার মান কি কত হবে? 6 দুগুণা 12 প্লাস 3 দুগুণা 6, 6 ইকুয়াল টু 18, ঠিক আছে? তো এ ডট বি হবে কত? 18। cos ইনভার্স 18 ডিভাইডেড বাই এ বি এর মান কত হবে? এ বি এর মান আমরা দেখেছি, এর মান আসছে হলো 2 রুট ওভার 2, বি এর মান 3 রুট ওভার 5। তাহলে এ বি এর মান কত হবে? 2 রুট ওভার 2 ইন্টু 3 রুট ওভার 5, ঠিক আছে? এটাকে যদি আমরা করি, ম্যাথটাকে যদি আমরা করি, সেটা হলো এখানে কিন্তু আমরা 2, আচ্ছা একটু মুছে নিই, এই 2কে এটাতে কাটতে পারবো, তাহলে হবে 9, এই 3কে এই 9 দিয়ে কাটলে হবে 3, ঠিক আছে? তাহলে উপরে কি থাকে? এটা থাকবে হলো cos ইনভার্স, উপরে থাকবে হলো 3, নিচে থাকবে হলো রুট ওভার 10, ঠিক আছে? 3 রুট ওভার 10, তাহলে 3 রুট ওভার 10 যেটা, এটার মান কত আসবে? এটার মান যেটা, সেটা অ্যাকচুয়ালি মানে হাতে হ্যান্ড ক্যালকুলেশন করে বের করা খুবই ডিফিকাল্ট। এটা অ্যাকচুয়ালি এই টাইপের প্রশ্ন খুবই দুঃখজনক আর কি, এই টাইপের প্রশ্ন সহজে পারার কথা না। তো এটার কিন্তু সঠিক অ্যান্সারটা নেই। এই যে আমরা যে মানটা বের করলাম, এটার যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করি তাহলে আসে হলো 18.43 ডিগ্রি, ঠিক আছে? সেটা কিন্তু এই অপশনে একটাতেও নেই। তো এটা একটা ট্র্যাপ প্রশ্ন বলা যেতে পারে, এই টাইপের প্রশ্ন দেখলে সাথে সাথে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? তো আমরা দেখলাম যে এই যে আমরা যে মানে এই যে আকারটা এসেছিল, এটা কিন্তু সহজে নির্ণয় করা যায় না, ঠিক আছে? তো যেহেতু সহজে নির্ণয় করা যায় না, তো আমরা এই ম্যাথটা কী করবো? স্কিপ করবো, ঠিক আছে? এটার একটা অপশন অ্যান্সার হবে না, অ্যাকচুয়াল অ্যান্সার সেটা কী হবে? 18.43 ডিগ্রি, ঠিক আছে? এটা হলো অ্যাকচুয়াল অ্যান্সার, সেটা আমরা এখানে বড় করে লিখে দিলাম। আচ্ছা, তো আমরা এবার 20 নম্বর প্রশ্নে যাই। কোনটি অদিক রাশি? তো অদিক রাশিকে আমরা আরেকভাবে কি বলতে পারি? স্কেলার, ঠিক আছে? কোনটি স্কেলার রাশি? ওকে, তো এখানে কোনটা স্কেলার রাশি? এখানে কিন্তু আমরা যদি চৌম্বক দৈর্ঘ্য দেখি, এটা কিন্তু একটা ভেক্টর রাশি, ঠিক আছে? এটা কিন্তু দিক দরকার। চৌম্বক দৈর্ঘ্য মানে, চৌম্বক মানে কি? চৌম্বক আকর্ষণ থাকবে, আর আকর্ষণ মানে কি? একটা নিশ্চয়ই দিক থাকবে আকর্ষণের, তাই না? কাজের চৌম্বক দৈর্ঘ্য এটা কিন্তু একটা সদিক রাশি বা ভেক্টর রাশি। বিতে কি? সান্দ্রতার গুণাঙ্ক, এটাও কিন্তু একটা ভেক্টর রাশি, ঠিক আছে? বিও হবে না। আর ডি কি? বলের ঘাত, এটা তো আমরা জানি এফটি, ঠিক আছে? এটা তো আরও ভেক্টর রাশি, যেহেতু বল আছে। তাহলে কি বাকি থাকে? সি, প্রতি স্মরণাঙ্ক বাকি থাকে। এটা কিন্তু ভেক্টর রাশি না, এটা কিন্তু অদিক রাশি, ঠিক আছে? তো আমরা কিন্তু জানি প্রতি স্মরণাঙ্ক প্রকাশ করতে কিন্তু কোনো ধরনের দিক প্রয়োজন হয় না, ঠিক আছে? তো এখানে অ্যান্সারটা হলো সি, অদিক রাশি, ঠিক আছে? অদিক রাশি কোনটা? সেটা হলো প্রতি স্মরণাঙ্ক। আচ্ছা, এবার আমরা 21 নম্বর প্রশ্নে যাই। সেখানে বলা আছে ভেক্টর রাশির মান 10 একক হলে 60 ডিগ্রি কোণে তার উপাংশের মান কত একক, ঠিক আছে? এখন এখানে কিন্তু জানতে চাইছে 60 ডিগ্রি কোণে তার উপাংশের মান কত একক। এখন এখানে অ্যাকচুয়ালি বলে দেয়নি যে কোন অক্ষে বরাবর উপাংশের মান জানতে চাইছে। যেহেতু বলে দেয়নি, আমরা অ্যাজুম করে নিচ্ছি, আমরা ধরে নিচ্ছি এক্স অক্ষ বরাবর, ঠিক আছে? আমরা জানি কোনো ভেক্টর রাশির এক্স অক্ষ বরাবর উপাংশ কত হতে পারে। আচ্ছা,
আচ্ছা মান দেওয়া আছে 10 একক, তাহলে পি এর মান যদি 10 একক হয়, পি এর মান যদি 10 নিউটন হয়, ঠিক আছে, তাহলে পি এক্স এর মান কত হবে? 10 cos থিটা, এটা কিন্তু আমরা জানি। থিটার মান কিন্তু এখানে দেওয়া আছে, এই থিটার মান 60 ডিগ্রি, থিটার মান 60 ডিগ্রি, ঠিক আছে, দেওয়া আছে। তাহলে 10 ইন্টু cos 60 ডিগ্রি হবে। cos 60 ডিগ্রির মান কত? হাফ, আমরা জানি। তাহলে 10 ইন্টু হাফ, 10 ইন্টু হাফ মানে কত? 5। তাহলে 5 হলো অ্যান্সার। তাহলে এখানে এই যে এ নাম্বারটা হবে হলো অ্যান্সার, ঠিক আছে, 5। আচ্ছা, তাহলে আমরা এবার 22 নম্বর প্রশ্নে যাই। 22 নম্বর প্রশ্নে যদি আমরা যাই তাহলে দেখতে পাই 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে যাওয়ার সময় একজন ব্যক্তি 6 মিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হবে, বৃষ্টি হতে রক্ষা পেতে তাকে কতক্ষণ ছাত্র করতে হবে? ঠিক আছে, এটা কিন্তু আবার কিন্তু ওই যে কি বলে, এটা কিন্তু আবার হলো মানে বেগে বৃষ্টির যে ম্যাথ, সেই ম্যাথ, ঠিক আছে। তো এখানে লোকের যে বেগ, বা এটাকে আমরা এক্স বলতে পারি, এক্স দেওয়া আছে এবং লম্বভাবে পতিত বৃষ্টি ওয়াই, ওয়াই দেওয়া আছে, ঠিক আছে। তাহলে বৃষ্টি থেকে রক্ষা পেতে হলে কত কোণে ছাতা ধরতে হবে, এটা আমাদের একটা মাথায় রাখতে হবে। যদি প্রশ্নে থাকে কত কোণে ছাতা ধরতে হবে, এর মানে কিন্তু আলফা জানতে চাইছে। আমরা কিছুক্ষণ আগে দেখছি আলফা মানে কি, আলফা মানে উলম্ব বরাবর যে কোণ, ঠিক আছে, উলম্ব বরাবর কোণ কত সেটা। এর মানে কি কত কোণে ছাতা ধরতে হবে, যদি প্রশ্নে এটা উল্লেখ থাকে তাহলে আমাদের উলম্বের সাথে কোণ বের করতে হবে, অথবা ট্যান আলফার যে সূত্র সেটা ইউজ করতে হবে, ঠিক আছে। তো আমরা যদি ম্যাথটা দেখি, সেটা হলো আমরা কি জানি, ট্যান আলফা ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই ওয়াই, ঠিক আছে। তো এখানে এক্স এর মান কত? এক্স এর মান 4 আর ওয়াই এর মান 6। তাহলে ট্যান আলফা, এক্স এর মান হলো 4, ওয়াই এর মান হলো 6, ঠিক আছে। এটা কত হবে? ট্যান আলফা ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 3 হবে, ঠিক আছে। তাহলে 2 ডিভাইডেড বাই 3, আমরা জানি ট্যান ইনভার্স 2 ডিভাইডেড বাই মানে এই যে 2 ডিভাইডেড বাই 3 যে বেরাম, তাহলে আলফা এর মান কত হবে? আলফা এর মান হবে ট্যান ইনভার্স 2 ডিভাইডেড বাই 3, যার মান আমরা কত জানি? যার মান আমরা জানি 33.7 ডিগ্রি, ঠিক আছে। এটা হলো অ্যান্সার। তাহলে এই যে বি নাম্বার অপশনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 33.7 ডিগ্রি অ্যান্সারটা আছে, তাহলে বি নাম্বার হবে। 22 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে বি। 23 নম্বর প্রশ্নে যদি আমরা যাই তাহলে দেখতে পাই কোনো একটি নদীতে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 24 মাইল এবং প্রতিকূলে ঘন্টায় 4 মাইল চলে। নৌকাটিকে কোন দিকে চালালে সোজা অপর পারে পৌঁছাবে? আচ্ছা, আমরা জানি এটা যেহেতু সোজা অপর পারে আছে, আমরা সবসময় মাথায় রাখবো যদি সোজা অপর পারে এই কথাটা প্রশ্নে উল্লেখিত থাকে এবং এবং আমাদের কাছে কি চায়, এবং আমাদের কাছে মানে কত ডিগ্রি কোণে নৌকাটাকে চালালে সোজা অপর পারে পৌঁছাবে এটা চাই, তাহলে আমরা ডাইরেক্ট কোনো কথা চিন্তা না করে একটা সূত্র লিখবো। সেটা কি? সেই সূত্রটা হলো ইউ, আচ্ছা এক মিনিট, সূত্রটা আমরা একটু কালো কালি দিয়ে লিখে নিই। সেটা হলো ভি প্লাস ইউ কস থিটা ইকাল টু 0, ঠিক আছে। এখানে আমরা যে থিটা, এই থিটার মানটা অ্যাকচুয়ালি বের করব। তাহলে ভি এর মান কি? এখানে ভি এর মানটা কিন্তু এখানে ভি এর মানটা কিন্তু এই যে কি বলে, এই যে যে মানে স্রোতের যে বেগটা, ঠিক আছে, সেটা কিন্তু ভি এর মান। আর ইউ এর মানটা কি আমরা জানি, সেটা হলো যে নদীর যে মানে কি বলে নৌকাটা যে আসছে, ঠিক আছে, সেটা। তো আমরা এখানে কি করব এখন? আমরা এখানে বেসিক্যালি কি করব, থিটা ইকুয়াল টু কি লিখতে পারি? থিটা ইকুয়াল টু লিখতে পারবো আমরা cos ইনভার্স মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ, ঠিক আছে। তাহলে cos ইনভার্স, আমরা কিন্তু এখানে এই যে ভি এর যে মানটা আছে, সেই ভি এর মানটাকে কিন্তু এখানে মাইল এককে আছে, ঠিক আছে, মাইল এককে আছে। তো মাইল থেকে আমাদের কিসে কনভার্ট করতে হবে? আমরা কিন্তু চাইলে মানে মাইল থেকে কিন্তু কিলোমিটার বা মিটার কনভার্ট করতে পারি, বাট আমরা কিন্তু এখানে হিসাবের সুবিধার জন্য কিন্তু উভয় পক্ষে মাইল ধরতে পারি, ঠিক আছে। তাহলে উপরে কি হবে? উপরে হবে হলো, আচ্ছা এক মিনিট, এখানে একটু আমরা একটা জিনিস ভুল ধরেছি। সেটা হলো হ্যাঁ ইউ প্লাস ভি, ঠিক আছে, এই সূত্রটা লেখাতে প্রবলেম নাই, বাট আমরা একটু অ্যাকচুয়ালি ধরতে ভুল করেছি। সেটা কি? সেটা হলো এখানে দেওয়া আছে, প্রশ্নটা যদি আমরা দেখি,
স্রোতের অনুকূলে ঘন্টায় 24 মাইল বেগে চলছে, এর মানে কি স্রোতের অনুকূল, এখানে স্রোতের বেগ যদি ইউ হয় আর নৌকার বেগ যদি ভি হয় তাহলে ইউ প্লাস ভি কত হবে? ইউ প্লাস ভি হবে হলো 24 মাইল, ঠিক আছে। আর এই যে এখানে যে ইটা আছে, স্রোতের প্রতিকূলে ঘন্টায় 4 মাইল বেগে চলে, স্রোতের প্রতিকূলে যদি ঘন্টায় 4 মাইল বেগে চলে তাহলে ইউ মাইনাস ভি কত হবে? ইউ মাইনাস ভি হবে হলো 24 মাইনাস 4, ঠিক আছে। 24 - 4কে আমরা কি ধরতে পারি, মানে ইউ মাইনাস ভি হবে, তাই না? ইউ মাইনাস ভি মানে কি 4, ঠিক আছে। এটা কিন্তু আমাদের ডাইরেক্ট ইয়েতে দেওয়া আছে, এই যে এখানে কিন্তু ডাইরেক্ট এই যে শর্ত দেওয়া আছে, তাহলে ইউ মাইনাস ভি কত হবে? ইউ মাইনাস ভি হবে 4। তাহলে এখান থেকে আমরা যদি উভয় পক্ষে যোগ করি, ঠিক আছে, এই উভয় রাশিটাকে যদি যোগ করি তাহলে কি হবে? 2u ইকুয়াল টু 28, ইকুয়াল টু কত আসে? ইকুয়াল টু আসে হলো 40, ঠিক আছে। তাহলে ভি ইকুয়াল টু কত আসে? ভি ইকুয়াল টু আসবে হলো, ইকুয়াল টু কত আসবে? ভি ইকুয়াল টু আসবে হলো 4, ইকুয়াল টু ভি ইকুয়াল টু আসবে হলো ইউ মাইনাস 4, ঠিক আছে। মানে কি 14 মাইনাস 4 মানে কত? 10, ঠিক আছে। আমরা ইউ আর ভি এর মান বের করলাম। সেখানে এই যে ইউটা আছে, ইউটা কিন্তু নৌকার বেগ, এটা আমরা একটু পাশে লিখে দিই। ইউটা হলো নৌকার বেগ, ইউটা হলো নৌকা, আর ভিটা হলো স্রোত, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা ভি আর ইউ এর মান বসাবো। আচ্ছা, আমরা যেটা লিখেছিলাম থিটা ইকুয়াল টু তাহলে কি হবে? কস ইনভার্স মাইনাস ভি বাই ইউ, ঠিক আছে। তাহলে আমরা ভি এর মান বসাবো, সেটা হলো কস ইনভার্স, ভি এর মান কত বের করেছিলাম আমরা? 10 মাইনাস 10 ডিভাইডেড বাই ইউ এর মান আমরা বের করেছিলাম 14, ঠিক আছে। ঠিক আছে, তাহলে কস ইনভার্স মাইনাস 10/14, তাহলে কস ইনভার্স মাইনাস 10/14 এটার মান যদি আমরা বের করি, এটাও ক্যালকুলেটর দিয়ে অ্যাকচুয়ালি বের করতে হয়, 135.58 ডিগ্রি, ঠিক আছে। তো এইটা কিন্তু আমরা যদি লক্ষ্য করি অপশন কিন্তু নাই, ঠিক আছে। তো এইটাও একটা ট্র্যাপ ম্যাথ, ঠিক আছে। এই টাইপের ম্যাথ আমি কিন্তু বারবার বলতেছি, যে এই টাইপের মানে বিশেষ করে যদি কোন টাইপের ম্যাথ আসে, ঠিক আছে, কোন নির্ণয় করার ম্যাথ, এটা আমরা একটু সাবধানে করব, কারণ আমরা কোনের যে কটা ম্যাথ দেখছি এই পর্যন্ত এর মধ্যে শুধু একটা আমরা বের করতে পারছি, বাকি সব কিন্তু আমাদের ভুল অ্যান্সার ছিল, ঠিক আছে, বা হয়তো ডিটারমাইন করা হয়তো হার্ড, ঠিক আছে। তো আমরা এই টাইপের ম্যাথগুলো অ্যাভয়েড করার ট্রাই করব, আর যেগুলো মানে যেগুলো অ্যান্সার বের করা সহজ হ্যান্ড ক্যালকুলেশনে, সেগুলোকে প্রায়োরিটি বেশি দিব, ঠিক আছে। আচ্ছা, তো এবার আমরা 24 নম্বর ম্যাথে আসি। 24 নম্বর ম্যাথে বলেছে সমকোণে একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান বলের লব্ধির মান যে কোনো একটি বলের কত গুণ? আচ্ছা, সমকোণে একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান বলের লব্ধির মান, আচ্ছা সমকোণে ক্রিয়াশীল, আচ্ছা আমরা তাহলে লব্ধির যদি যে মানে স্ট্যান্ডার্ড সূত্রটা আছে সেটা যদি লিখি, সেটা কি? আমরা জানি আর স্কোয়ার ইকুয়াল টু কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা, ঠিক আছে। এখানে বলছে যে সমকোণে একটা বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান বল, ঠিক আছে, দুইটা সমান বল মানে কি পি আর কিউ সমান, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, যেহেতু কিউ আর পি সমান, ঠিক আছে। তাহলে এটা কি? এটাও হবে পি স্কোয়ার আর কস 90, ঠিক আছে, কস 90। মানে এখানে কিন্তু বলেছে যে কি সমকোণে ক্রিয়াশীল, ঠিক আছে। সমকোণে ক্রিয়াশীল মানে কি? আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে, কস 90 মানে কি 0, এর মানে কি এই পুরা রাশিটা কি 0 হয়ে যাবে, ঠিক আছে, পুরা রাশিটা 0 হয়ে যাবে, এই পুরা রাশিটা কি 0 হয়ে যাবে। তাহলে আমরা কি শুধু কি থাকবে? 2p স্কোয়ার থাকবে, ঠিক আছে, 2p স্কোয়ার থাকবে। তাহলে আর এর মানটা কত হবে? অ্যাকচুয়ালি আর এর মানটা হবে হলো √2p স্কোয়ার, √2p স্কোয়ার ইকুয়াল টু কি হবে? √2p। তাহলে কত গুণ হবে? অ্যাকচুয়ালি কিন্তু √2 গুণ হবে, ঠিক আছে। তো আমরা যে অপশনে আসি, এই যে পি নাম্বার অপশনে কিন্তু আছে √2 গুণ, তাহলে অ্যান্সারটা কি হবে? √2 গুণ, ঠিক আছে। তো 25 নাম্বার ম্যাথটা আমরা দেখব। 25 নাম্বার ম্যাথটা আমরা দেখব, সেটা হলো একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টরের মান যথাক্রমে 50 এবং 60 একক। ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের মান কত? ঠিক আছে, তাহলে দুইটা একই বিন্দুতে দুইটা ক্রিয়াশীল ভেক্টর এ আর বি এর মান দেওয়া আছে, এটাকে এটা হলো এর মান, এটা হলো বি এর মান, ঠিক আছে। তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণ বা আলফা 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এ ডট বি এর মান কত? আচ্ছা, এটা মানে ডট গুণফলের যে সূত্রটা আমরা এতক্ষণ ইউজ করেছি সেটাই। তাহলে এ ডট বি এর মান কত হবে? এ ডট বি, তাহলে কি হবে? এ বি কস আলফা, ঠিক আছে।
তাহলে এ ডট বি এর মান জানতে চাইছে, তাই না? তাহলে এ ডট বি এর মান কত হবে? এ ডট বি ইকুয়াল টু এর মান কত? এর মান আছে হলো 50, বি এর মান 60, ঠিক আছে? এর মান 50, বি এর মান 60, তাহলে এর মান যদি 50 আর বি এর মান 60 হয়, আর কস আলফার মান কত? কস আলফার মান হলো 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে কস 60 ডিগ্রি, এটার মান কত আসবে? 5 6 30 আর ডাবল জিরো ইন্টু হাফ, 1500 মানে 1500, ঠিক আছে? অ্যান্সার আসবে হলো 1500। তাহলে এই যে এখানে এ নাম্বার অপশনে কিন্তু 1500 আছে, তাহলে 25 নম্বরের অ্যান্সার হবে হলো এ, ঠিক আছে? 26 নম্বর প্রশ্ন যদি আসি আমরা, তাহলে দুটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান 10 একক, উহারা একই বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান ও দিক যথাক্রমে হবে। আচ্ছা, দুইটা ভেক্টর রাশির প্রত্যেকটার মান 10 একক, মানে পি আর কিউ, দুইটা ভেক্টর রাশি পি আর কিউ উভয়ের মান কি? উভয়ের মান কিন্তু 10 একক, ঠিক আছে? আচ্ছা, উহারা একই বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করছে, মানে কি? আলফার মান হলো 120 ডিগ্রি, আলফার মান হলো 120 ডিগ্রি, ঠিক আছে? ক্রিয়া করলে লব্ধির মান ও দিক যথাক্রমে হবে। আচ্ছা, আমাদের ফার্স্টে লব্ধির মানটা যদি আমরা বের করি, সেটা হলো আর ইকাল টু কি হবে? রুট ওভার, দুইটার মান যেহেতু 10 একক, তাহলে কি 2 ইন্টু 10 স্কোয়ার হবে, 2 ইন্টু 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 হোল স্কোয়ার ইন্টু কস 120 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এটা কি হবে? এটা হবে হলো 200 প্লাস, এটাও কিন্তু 200ই হবে, ঠিক আছে? এটাও হবে 200 ইন্টু মাইনাস হাফ, আমরা জানি কস 120 এর মান কত? মাইনাস হাফ। তাহলে এটার মান কত হবে? এটার মান হবে হলো রুট ওভার 200 মাইনাস 100, রেজাল্টটা কি হবে? রুট ওভার 100, ঠিক আছে? রুট ওভার 100 মানে কি? ইকুয়াল টু 10, ঠিক আছে? তাহলে এটা অ্যান্সার কি হবে? এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ আর সি দুইটা অপশনে কিন্তু 10 একক আছে, তাহলে আমরা আগেই কিন্তু অ্যান্সারটা করতে পারছি না, কোনটা নির্ণয় করতে হবে। তো কোনটা কিভাবে নির্ণয় করব? কোনটা নির্ণয় করা অনেক ইজি। সেটা কিভাবে? সেটা হলো দুইটা ভেক্টর রাশির যে মান দেওয়া আছে, ঠিক আছে? তাহলে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করছে, তাহলে লব্ধির কোণ কত? আমরা কিন্তু লব্ধির কোণের সূত্রটা জানি, সেটা কি? tan থিটা ইকুয়াল টু পি সাইন আলফা ডিভাইডেড বাই কিউ প্লাস পি কস আলফা, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা জানি দুইটা ভেক্টরের মান যেহেতু সমান, কাজে পি আর কিউ এর মান সমানই হবে, তাহলে 10 ইন্টু সাইন 120 ডিগ্রি হবে, যেহেতু আলফা এর মান হলো 120 ডিগ্রি, আর নিচে হবে 10 প্লাস 10 ইন্টু কস 120 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখন আমরা কিন্তু জানি সাইন 120 ডিগ্রি এর মান কত? রুট ওভার 3/2, ঠিক আছে? তাহলে উপরে কি হবে? 10 ইন্টু রুট ওভার 3 ডিভাইডেড বাই 2, আর নিচে কি হবে? 10 প্লাস 10 ইন্টু মাইনাস হাফ, ঠিক আছে? তাহলে নিচে আলটিমেটলি কি থাকবে? এটা হবে হলো 5 রুট ওভার 3, আর নিচে থাকবে হলো 10 মাইনাস 5 ইকুয়াল টু 5 রুট ওভার 3 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু আলটিমেটলি কি থাকবে? রুট ওভার 3, ঠিক আছে? তাহলে tan থিটা ইকুয়াল টু হলো আমরা কি পেলাম? tan থিটা ইকুয়াল টু পেলাম হলো রুট ওভার 3, tan থিটা ইকুয়াল টু রুট ওভার 3। তাহলে থিটার মান কত? থিটার মান কিন্তু আমরা এ থেকে বলতে পারি থিটার মান হলো 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখানে এই যে সি নাম্বার অপশনে কিন্তু মানে ভেক্টরের মানও 10 একক, আবার কোনো 60 ডিগ্রি, তাহলে 26 নাম্বারের অ্যান্সার হবে হলো সি, ঠিক আছে? আমরা এটা বের করলাম। 27 নাম্বার প্রশ্ন যদি আমরা দেখি, কোনটি ভেক্টর বিভাজনের উদাহরণ? এটা ডাইরেক্ট মুখস্থ, সেটা হলো নৌকার গতি, ঠিক আছে? ভেক্টর মানে ভেক্টর বিভাজন যেটা, সে ভেক্টর বিভাজনের যদি উদাহরণগুলো আমরা দেখি, ভেক্টর বিভাজনের উদাহরণগুলো হলো, আমরা এখানে লিখি ভেক্টর বিভাজন, ভেক্টর বিভাজন। ভেক্টর বিভাজনের উদাহরণগুলো কি কি? ভেক্টর বিভাজনের উদাহরণ হলো এই যে যে আছে নৌকার গতি, ঠিক আছে? এটা কিন্তু আমাদের অপশনে ডাইরেক্ট আছে, তো এটাকে আমরা কি বলতে পারি? ভেক্টর বিভাজনের একটা উদাহরণ বলতে পারি। 2, সেটা হলো নৌকার গুণ টানা, ঠিক আছে? নৌকার গুণ টানা, এগুলোকে আমরা ভেক্টর বিভাজনের উদাহরণ বলতে পারি। আর ভেক্টর আরেকটা আছে, সেটা হলো ভেক্টর যোজন।
ভেক্টর যোজন, ভেক্টর যোজন, ভেক্টর যোজনের উদাহরণ কি? ভেক্টর যোজন, ভেক্টর যোজনের উদাহরণ কি? সেটা হলো লন রোলারের গতি আর হলো পাখির উড্ডয়ন। পাখির উড্ডয়ন, ঠিক আছে। এটা হলো ভেক্টর যোজনের উদাহরণ। তাহলে ভেক্টর বিভাজনের উদাহরণে যেহেতু নৌকার গতি আমরা ডাইরেক্ট দেখলাম, তাহলে ভেক্টর বিভাজনের উদাহরণ হবে এ, ঠিক আছে। তো এই 27টা প্রশ্ন রিভিউয়ের মাধ্যমে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অনুশীলন মানে ভেক্টর চ্যাপ্টারটার, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় চ্যাপ্টার যেটা ভেক্টর, সেটার কৃষিগুচ্ছ প্রশ্ন ব্যাংকের 27টা প্রশ্ন আজকে আমরা রিভিউ করলাম। তো এই টাইপের মধ্যে থেকে বলা যায় প্রশ্নগুলো আসবে। তো আমরা যদি টাইপগুলো আরেকবার বিশ্লেষণ করি, ঠিক আছে। প্রথম টাইপে আমরা ধরতে পারি যে ভেক্টরের যে লব্ধির সূত্রটা আছে, স্ট্যান্ডার্ড সূত্রটা, সেইটা। দ্বিতীয় টাইপে আমরা ধরতে পারি ভেক্টরের যে লব্ধির যে মানে কোন উৎপাদন করে সেটা। আর তৃতীয় টাইপ আমরা ধরতে পারি ভেক্টরের যে ডট গুণফল এবং ক্রস গুণফল, সেগুলোর বিভিন্ন অ্যাপ্লিকেশন। এবং আমরা চতুর্থ টাইপ যদি আমরা ধরি, তাহলে হলো ভেক্টরের যে একক ভেক্টরগুলো আর কি, একক ভেক্টরগুলোর গুণ অথবা বিয়োগ অথবা যোগ অথবা ক্রস গুণন, ঠিক আছে, বা একক ভেক্টর নির্ণয় করা সেগুলা। আর পঞ্চম যদি টাইপ আমরা বলি, সেটা হলো ভেক্টরের যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো কি কি, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, ঠিক আছে, এগুলা। তো আলটিমেটলি এই টাইপগুলোর মধ্যে থেকে ঘুরে বেচার প্রশ্ন আসে। তো এগুলো অত হার্ড টাইপ না, সাধারণ টাইপ। তো এই 27টা প্রশ্ন যদি আমরা রিভিউ করি, তাহলে এই 27টা প্রশ্ন থেকেই আমাদের ভেক্টর চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তো আজকে ক্লাস যারা করেছে সবাইকে ধন্যবাদ। আশা করি ক্লাসটা সবার সাহায্যে লেগেছে এবং আশা করি এই ক্লাস করার মধ্যে আপনারা সবাই উপকৃত হয়েছেন। তো ক্লাস যারা করেছেন সবাইকে ধন্যবাদ। এবং আমরা সামনে ভেক্টরের চতুর্থ চ্যাপ্টার, অর্থাৎ ভেক্টর প্রথম পত্রের চতুর্থ চ্যাপ্টার নিউটনিয়ান বলবিদ্যা রিভিউ করব এই কৃষিগুচ্ছ প্রশ্ন ব্যাংকের। তো সেই ভিডিওটার জন্য দয়া করে অবশ্যই দেখবেন। সেই ভিডিওটা কিছুদিনের মধ্যে এসে পড়বে। তো সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।